আসসালামু আলাইকুম। আদাব ভাইয়া, সবাই কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা কি শোনা যাচ্ছে? ভাইয়া কথা শোনা গেলে ভাইকে জানান। জি ভাইয়া দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনারা যারা যারা সকালবেলা উঠে চলে আসতেন ক্লাস করতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ, আছি মোটামুটি। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ, আচ্ছা। তো অনেকেই ভাইয়ার সাথে উপস্থিত হয়েছেন। ভাইয়ার কথা কি শোনা যাচ্ছে কি না ক্লিয়ারলি, এবং আমার বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না একটু দেখেন তো। একটু সাদা সাদা লাগতেছে, বেশি সাদা লাগতেছে, দেখেন তো। আমার লেখা বোঝা যায় না? লেখা বোঝা যায়? কিছু বোঝা যায়? অল ক্লিয়ার। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, কেমন? ভাইয়াকে জানান যদি মানে কথাবার্তা শুনতে বা বোর্ডে কোনো সমস্যা থেকে থাকে, ভাইয়াকে জানান, কুইকলি জানান। হ্যাঁ, তাহলে আমার একটু ফিক্স করতে সময় লাগবে। আচ্ছা, তো এখন দেখেন, আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি, পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা হচ্ছে আপনারা এতকাল যত চ্যাপ্টার পড়ে আসছেন তার মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। ঠিক আছে, প্রথম দিকের অংশটা খুবই সহজ, আজকে যে অংশটা আমরা করব। আর পরের অংশটা আপনাদের একটু কঠিন, আপনাদের অনেকে লাগে হয়তো বা পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি। ইনশাল্লাহ আমরা ওগুলা ক্লিয়ার করে ফেলবো। তো আমরা আজকে চ্যাপ্টারটা শুরু করি, ঠিক আছে? সবাই ভাইয়ের সাথে থাকবেন এবং হচ্ছে ক্লাস নোটটা করবেন ইনশাল্লাহ। আর যে কোনো রেসপন্স ভাইয়াকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। তো আমরা আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো আমরা নর্মালি জানি কি পদার্থ হচ্ছে, কি জানি আমরা? পদার্থ জানি তিন প্রকার: কঠিন, তরল, বায়বীয় পদার্থ। ঠিক আছে, এর মধ্যে যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে আপনারা দেখবেন যে তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ বা বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, এই দুইটা কি হতে পারে? প্রবাহিত হইতে পারে। কিভাবে প্রবাহিত হয়? কোনো একটা তলের উপর দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, তো যারা প্রবাহিত হতে পারে অর্থাৎ তরল বা গ্যাসীয় পদার্থ, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ফ্লুইড। ঠিক আছে, তাদেরকে আমরা বলি ফ্লুইড বা প্রবাহী। ঠিক আছে, যারা হচ্ছে প্রবাহিত হতে পারে। তো ঘটনা হচ্ছে এই ফ্লুইডের ব্যাপারটা হচ্ছে অনেক বেশি ব্যাপক, এদের ব্যাপ্তি অনেক বেশি ব্যাপক। যেমন ধরেন আপনারা অ্যারোডাইনামিক্সের নাম শুনছেন, বা অ্যারোপ্লেন যে উড়ে, বা হচ্ছে আমাদের গাড়িগুলোর যে সামনের সাইডটা এই যে এরকম বাঁকানো থাকে, কেন থাকে? সব কিছুর কারণই হচ্ছে যে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স বলতে একটা মেকানিক্স আছে, ঠিক আছে? আপনারা যেমন নিউটনিয়ান বলবিদ্যা পড়ছেন, নিউটনিয়ান মেকানিক্স, এরকম হচ্ছে ফ্লুইড মেকানিক্সও আছে। ঠিক আছে, এটা আপনারা ভার্সিটিতে গেলে কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়েন সেক্ষেত্রে হয়তো বা অনেকেরই লাগবে। তো যাই হোক, এ হচ্ছে মোটামুটি ঘটনা যে আমাদের ফ্লুইড কারা বা প্রবাহী কারা? তরল পদার্থ এবং হচ্ছে গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, আজকে একটু ভাইয়া একটু অন্য স্টাইলে পড়ানোর চেষ্টা করবো, দেখি কতটুকু পারি। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই যে মনে করেন একটা বস্তু আছে, ঠিক আছে, একটা পদার্থ আছে। পদার্থ জাস্ট দুইটা কণা নিয়ে গঠিত, দুইটা কণা নিয়ে গঠিত, একাধিক কণা একত্রিত হয়ে একটা পদার্থ গঠন করে। এখন দেখেন, এই দুইটা কণা যখন এখানে আছে তখন একটা সাম্যাবস্থা আছে, ওকে ফাইন। এখন কোনো একটা ভাবে যদি আমি এই কণাটার জায়গাটা মনে করেন খালি করে দিলাম, ঠিক আছে, এই কণাটার জায়গাটা কি করলাম? খালি করলাম, কণাটাকে এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে, এই কণাটা কি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছি, টেনে এই জায়গায় নিয়ে আসছি। তার মানে তাদের মধ্যে কি হয়েছে? কণাটা আদিতে ওর সাথে যেই ডিস্টেন্সে ছিল, এখন ওর থেকে কি ডিস্টেন্সটা বেড়ে গেছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, কোনার ডিস্টেন্স বেড়ে গেছে, এখন কোনা কি ওখানে থাকতে চাবে? আমরা কি জানি জগতের সব কিছুই কি থাকতে চায়? জগতের সব কিছুই হচ্ছে যে এমন একটা অবস্থায় থাকতে চায় যে অবস্থায় গেলে তারা চেঞ্জ হতে হবে না, অর্থাৎ কি সাম্যাবস্থায় থাকতে চায়। ঠিক আছে, তার মানে ও কি চাবে? ও চাবে যে ওই আগের জায়গায় ফেরত আসতে, আগের জায়গায় এসে আবার বসে থাকতে চাবে। ঠিক আছে, তার মানে ওর ডিস্টেন্সটা আগের থেকে যখন বেড়ে গেছে, বা হচ্ছে এই সাম্যাবস্থা থেকে ওর ডিস্টেন্স যখন বেড়ে গেছে, ও চাবে কি ডিস্টেন্সটা কমায় আগের জায়গায় আসতে। ঠিক আছে, এখন মনে করেন ওর ডিস্টেন্সটা কমায় আগের জায়গায় চলে আসলো। কেন আসলো? ঠিক আছে, কেন আসলো? এখানে তো ও বাদে আরেকজনের উপস্থিত আছে, এই যে এ উপস্থিত আছে। হ্যাঁ, তো আপনারা বলতে পারেন যে ভাইয়া ও হয়তো বা আকর্ষণ করতেছে সেই জন্য ফেরত আসলো। আচ্ছা, ভালো কথা। এখন মনে করেন ওরে করলাম কি, মনে করেন ও এই জায়গায় ছিল, হ্যাঁ, তো ওরে করলাম কি এখন এই জায়গায় নিয়ে আসছি। ঠিক আছে, ওকে এখান থেকে এখানে নিয়ে আসছি। এখন ও তো আবারও কি বলবে যে একই কথা, আমি সাম্যাবস্থায় যাবো, তার মানে ও এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, তো আপনি বলবেন ভাই এখানে তো কণা আরেকটাই আছে, তার মানে কি এই কণাটা হচ্ছে হয়তো বা ওরে বিকর্ষণ করতেছে, যার কারণে সে এখানে আসতেছে। ঠিক আছে, এই যে একটা প্রশ্ন
যে প্রত্যেকটা বস্তু সাম্যাবস্থায় আসছে মানে থাকতে চায়, খুব ভালো কথা, কিন্তু কেন সামনে গেলে আবার আগের জায়গায় আসে, কেন পিছনে গেলে আগের জায়গায় আসে, আমাদের আজকে মূল প্রশ্নটাই হচ্ছে সেখানে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে এখানে ভাইয়া দুইটা টার্মের কথা বলছি, একটা হচ্ছে আকর্ষণ ধর্ম আর একটা বিকর্ষণ ধর্ম। ঠিক আছে, তো পুরো জিনিসটার টোটাল ব্যাখ্যাটা আপনাদেরকে এখানে দেওয়া যাবে না, এগুলো আপনারা কেমিস্ট্রি ক্লাসে হয়তো আপনাদেরকে বলবে কেউ যদি পড়ায়, তো ভাইয়া একটু করে বলে দিব। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, আমরা এখন একটা স্প্রিংকে নিয়ে চিন্তা করি, কারণ এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তো এটা মনে করেন আপনার একটা নর্মাল স্প্রিং। হ্যাঁ, তো এটার উপরে যখন আমি একটা ওজন দিব বা একটা ফোর্স দিলাম, ধরেন একটা ফোর্স দিলাম, তখন সে কীরকম প্রসারিত হবে। তা আবার যদি ফোর্সটা আমি উল্টা দিকে দিই, ফোর্সটা দিলাম উপরের দিকে, তাহলে সে কি সংকুচিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, সংকুচিত অবস্থা, আর এটা হচ্ছে প্রসারিত অবস্থা। ঠিক আছে, তো সাম্যাবস্থা আমরা যদি এটাকে R0 ধরি, সাম্যাবস্থা থেকে তার প্রসারণ হয়েছে ধরে নেন R1, আর এটা হচ্ছে কি R2। ঠিক আছে, সংকুচিত হওয়ার পর এটা কি হয়েছে R2। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, আমি একটু আগে ওইটার বেলায় যে গল্প বললাম এটার বেলায় একই গল্প আমি বলতে পারি। কি হচ্ছে দেখেন, ওর উপরে যখন আমি বল প্রয়োগ করতেছি, তার মানে ওকে আমি আদি অবস্থা থেকে অন্য অবস্থায় নিচ্ছি। এখন আদি অবস্থা থেকে যখন অন্য অবস্থায় নিচ্ছি, ও তো চাবে সাম্যাবস্থায় থাকতে, তো ও যখন সাম্যাবস্থায় থাকতে যাবে, তার মানে কি ও চাবে যে উল্টা দিকে এসে এখানে আসতে চাবে। ঠিক আছে, ওকে ছেড়ে দিবেন, এই বলটা সরাই দিবেন, তাহলে দেখবেন যে ও আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, অনুরূপভাবে এটার ক্ষেত্রেও সেম কথা, যে ও চাবে কি আদি অবস্থায় ফেরত আসতে। এখন দেখেন, তার মানে কি এই জিনিসটা কি হচ্ছে, আমরা কি বলতে পারি যে উপরের দিকে সে একটা আকর্ষণ বল লাভ করতেছে, যেই কারণে আমি এই বলটা সরাই দিলে সে উপরের দিকে চলে যাচ্ছে। আবার একই সাম্যাবস্থার দিকে একটা মানে উপর থেকে সে কি একটা বিকর্ষণ বল লাভ করতেছে, যার কারণে হচ্ছে তাকে যদি ছেড়ে দিই সে আবার সাম্যাবস্থায় ফেরত আসতে যাবে। ঠিক আছে, এই যে আকর্ষণ বিকর্ষণ, ভাইয়া একটু আগে তো কণা দিয়ে দেখাইলেন, এখানে কি হয়েছে ভাইয়া একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে কি হয়েছে, এইটার মধ্যে স্প্রিং কিন্তু অনেকগুলা কণা নিয়ে গঠিত। ঠিক আছে, স্প্রিংও কি অনেকগুলা কণা নিয়ে গঠিত, তার মানে আগের বস্তু যেই কারণে আকর্ষণ বিকর্ষণ বল লাভ করছে, এখানে কিন্তু একই কারণে আকর্ষণ বিকর্ষণ বল লাভ করবে। ঠিক আছে, কারণ সব কিছু কি কণা নিয়ে গঠিত। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, এখন তাইলে খুব ভালো কথা, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে আমরা কি বলবো, আন্তঃআণবিক বল। ঠিক আছে, আমরা টপিকে ঢুকে গেলাম। আন্তঃআণবিক বল কি, পদার্থের যেই অণুগুলো আছে, ঠিক আছে, পদার্থের যে অণুগুলো আছে তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল থাকে তাকে আমরা কি বলতেছি, আন্তঃআণবিক বল। ঠিক আছে, এখন মনে করেন পদার্থের ভিতর এই যে দুইটা অণু আছে এখানে। ঠিক আছে, তো এই দুইটা অণুর মধ্যে আবার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলতেছি, আন্তঃআণবিক দূরত্ব। ঠিক আছে, দুইটা অণুর মধ্যকার দূরত্ব। তো আপনাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে যে আপনার পদার্থ কি দিয়ে গঠিত হয়, পরমাণু দিয়ে গঠিত হয়, পরমাণুগুলোর মধ্যে বল ক্রিয়াশীল থাকে, তার ফলে অনেকগুলা বল পরমাণু একত্রিত হয়, একত্রিত থেকে কি তৈরি করে, একটা অণু তৈরি করে, আবার অনেকগুলা অণু পারস্পরিক বলের মাধ্যমে একত্রিত থেকে একটা পদার্থ তৈরি করে। তো অণুর মধ্যে যেই বলটা ক্রিয়াশীল বা যে কারণে অণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, সেই কারণটাই হচ্ছে এই আন্তঃআণবিক বল। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম। তো এখন আন্তঃআণবিক বল সৃষ্টি কেন হয়, ঠিক আছে, আন্তঃআণবিক বল সৃষ্টি হওয়ার কারণ কি, এখান থেকেই দেখেন এই স্প্রিং দিয়ে আমরা ব্যাখ্যাটা করি। আন্তঃআণবিক বল সৃষ্টি হচ্ছে কখন, দেখেন তো, যখন ওর আমি অবস্থার পরিবর্তন করতেছি, একটা স্প্রিংকে যখন আমরা অবস্থার পরিবর্তন করি, তখন আমরা কাজ ক্ষমতা শক্তি নিউটনীয় বলবিদ্যা থেকে কি পড়ছি, তার মধ্যে বিভব শক্তি জমা হয়। ঠিক আছে, বিভব শক্তি তাকে কাজ করার সামর্থ্য দেয়। ঠিক আছে, তার মানে ওর মধ্যে অবশ্যই একটা বিভব শক্তি আছে, যার কারণে সে সাম্যাবস্থায় ফিরে যেতে চাচ্ছে। ঠিক আছে, তার মানে আন্তঃআণবিক বলটা এখানে সৃষ্টি হচ্ছে কেন, এই বিভব শক্তির জন্য। ঠিক আছে, বা আন্তঃআণবিক বলটা কোথা থেকে আসলো, বিভব শক্তি থেকে আসলো এখানে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি অণুগুলার ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে বিভব শক্তিটা উৎপন্ন হয়েছে, সেটাই কি এখানকার আন্তঃআণবিক বল সৃষ্টি করছে। আপনাদের বইতে লেখা আছে অণুগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ঠিক আছে সৃষ্ট বিভব শক্তি, যেটার কারণে কি আন্তঃআণবিক বলের উদ্ভব ঘটতেছে। ঠিক আছে, ওকে যদি আমি এখানে না টানতাম, তাহলে তো আন্তঃআণবিক বলটা আমি দেখতে পাইতাম না, যে উপরের দিকে যে টান দিতেছে বা আকর্ষণ করতেছে সেটা তো আমি দেখতে পারতাম না। ঠিক না, তারপর একটা কি বলছে, অণুগুলোর তাপীয় শক্তি যা প্রকৃতপক্ষে অণুগুলোর বিভব শক্তি। আচ্ছা, অণুগুলোর তাপীয় শক্তি কি, একটা পদার্থের মধ্যে এখানে মনে করেন আমি আগুন জ্বালালাম। ঠিক আছে, আগুন জ্বালানোর ফলে কি হলো, পদার্থের ভিতরে অণুগুলো কি করলো, ছুটাছুটি শুরু করলো। ঠিক আছে, অণুগুলোর মধ্যে কি বেড়ে যাবে, ডিস্টেন্স বেড়ে যাবে না, কারণ কি তাদেরকে তাপ দিলে তারা দূরে সরে যাবে। ঠিক আছে, বা বেশি শক্তি অর্জন করে দূরে সরে যাবে। এখন যখন সে দূরে সরে যাবে, তার মানে তো সে সাম্যাবস্থা থেকে সরে গেছে। মনে করেন এই যে ও কোনো একভাবে ওরা তাপ দিয়ে আমি দূরে সরাই দিলাম, যখন সে দূরে সরে গেছে, তখন কি সাম্যাবস্থা থেকে সে দূরে সরে গেছে। তার মানে যখনই তাপটা সরাই নিব, সে কি আবার আগের জায়গায় ফিরে চলে আসতে চাবে। তার মানে যখন তাপ দিচ্ছি, তার মধ্যে কি একটা শক্তি জমা হচ্ছে, সেই শক্তিটা হচ্ছে আবারও বিভব শক্তি। সেই বিভব শক্তিটা কি হচ্ছে, কোত্থেকে আসতেছে, তাপ থেকে আসতেছে। ঠিক আছে, তার মানে অণুর মধ্যে যদি আমি তাপ শক্তি দেই, তাহলে সেটা তার বিভব শক্তি রূপে জমা হয়, সেটাও কি হয়, আন্তঃআণবিক বলের
মানে সৃষ্টি হওয়ার কারণ, সেটাও একটা কি আন্তঃআণবিক বল সৃষ্টি হওয়ার কারণ। ঠিক আছে, আপনাদের বইতে এই দুইটা পয়েন্ট দেওয়া আছে যে অণুগুলোর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে বিভব শক্তি হয় সেটা আন্তঃআণবিক বল সৃষ্টি করে। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে অণুগুলোর মধ্যে তাপীয় শক্তি, সেই তাপীয় শক্তিটা বিভব শক্তির রূপে কাজ করে, এবং বিভব শক্তি অলরেডি যে আন্তঃআণবিক বলের উৎস হিসেবে কাজ করে সেটা আমরা জানি। ঠিক আছে, এখন ভাইয়া এইটাই কি অরিজিনাল ব্যাখ্যা? এটা তো আপনি খালি বলে দিলেন। হ্যাঁ, এটা আমি জাস্ট প্র্যাকটিক্যাল ইয়ে দিয়ে বা হচ্ছে একটা ধারণা দিয়ে কমন সেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ঘটনা হচ্ছে যে আরও অনেক ভয়াবহ ব্যাপক ঘটনা। হ্যাঁ, এগুলো হচ্ছে যারা কেমিস্ট্রি নিয়ে পড়বেন ভবিষ্যতে তারা জানবেন। ঠিক আছে, আন্তঃআণবিক বলের সৃষ্টি হওয়ার অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, কেমিস্ট্রি বা রসায়নগত যে কারণটা বা কোথা থেকে আসে, ভিতরের গল্পটা হচ্ছে যে আপনার ডাইপোল ডাইপোল বন্ড, আপনারা এগুলোর নাম শুনছেন। ঠিক আছে, ডাইপোল ডাইপোল বন্ড, তারপর হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল, তারপরে দিয়ে হচ্ছে যে ডাইপোল আয়ন ইনডিউসড ডাইপোল, তারপরটা কি আয়ন ইনডিউসড ডাইপোল, এরপরে হচ্ছে যে আপনার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো বেসিক্যালি অণুপরমাণুর মধ্যে ক্রিয়া করে কি করে আন্তঃআণবিক আকর্ষণ বলের সৃষ্টি করে। ঠিক আছে, আর এই সবগুলারে যখন আপনি একত্রিত করবেন সেটারে আপনি কি বলতে পারবেন, ভ্যান ডার ওয়ালস বন্ড। ঠিক আছে, তো মনে করেন ভাইয়া এগুলো ডিটেলসে আর যাচ্ছি না, প্রত্যেকটা জিনিস নিয়ে হিউজ ব্যাখ্যা আছে কিভাবে কাজ করে না করে। তো ভাইয়া জাস্ট একটু করে বলে দিলাম যে আন্তঃআণবিক বল সৃষ্টির মূল যে রহস্য সেগুলো এটার ভিতর আপনি পাবেন। ঠিক আছে, তো যারা যারা জানতে আগ্রহী তারা ইনশাল্লাহ নিজেরা এই জিনিসটা দেখে নেবেন। হ্যাঁ, তো এখন আমরা একটু অন্য জায়গায় যাই। একটা জিনিস এতক্ষণ কি দেখলাম, দেখলাম যে সাম্যাবস্থা। ঠিক আছে, সাম্যাবস্থা থেকে যখন আমি দূরে যাব, বা এই যে দেখেন R1 ইজ গ্রেটার দেন যখন R0 হবে, এই যে দেখেন R1 ইজ গ্রেটার দেন যখন R0 হচ্ছে, তখন জিনিসটা কি উপরের দিকে আকর্ষণ লাভ করতেছে, তাই না, যাতে সাম্যাবস্থায় ফিরতে পারে। তার মানে জিনিসটা কি হবে, যে বলটা লাভ করবে সেটা কি হবে, আকর্ষণ ধর্মী। ঠিক আছে, আবার আপনার R0 যখন R2 থেকে বড় হবে, ঠিক আছে, বা R2 যখন R0 থেকে কি হবে, ছোট হবে, তখন জিনিসটা কি হচ্ছে, আবার আগে থেকে ফিরে আসতে চাচ্ছে, তার মানে কি বিকর্ষণ ধর্মী হবে। ঠিক আছে, বিকর্ষণ ধর্মী হবে। তো এই দুইটা ঘটনা আশা করি সবাই জানছেন। দেখি কারো কোনো সমস্যা আছে কিনা, ভাইয়াকে একটু বলবেন সবাই। দেখি কারো কোনো প্রশ্ন, 7টায় ক্লাস শুরু হয়েছে। আমার সাথে থাকেন, রেকর্ডেড ভিডিও দেখে কি করবেন। আচ্ছা, কেউ কিছু না বুঝলে আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ, তো আমরা এতক্ষণ পর্যন্ত এইটুকু আসলাম। ঠিক আছে, আচ্ছা, আর আপনি যদি মনে করেন R1 = R2 = R0, মানে হচ্ছে আপনি যদি সাম্যাবস্থাতেই থাকেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার সাম্যাবস্থা থেকে দূরে গেলে কি হচ্ছে, সাম্যাবস্থা থেকে দূরে গেলে আকর্ষণধর্মী, কাছে আসলে কি হচ্ছে, বিকর্ষণধর্মী হচ্ছে। ঠিক আছে, বা সাম্যাবস্থান থেকে উল্টা দিকে গেলে কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। কিন্তু যদি সাম্যাবস্থাতেই থাকে তাহলে তার কোনো চেঞ্জ নেই, তার মানে ওইখানে কি আকর্ষণ আর বিকর্ষণ বলটা কি হচ্ছে, সমান হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন করবো কি, একটা গ্রাফ আঁকবো। ঠিক আছে, গ্রাফটা বোঝার জিনিস। দেখেন গ্রাফের এই জায়গা দিয়ে হচ্ছে যে আপনার এই জায়গা দিয়ে আমরা হচ্ছে বল, আন্তঃআণবিক যে বল সেটা প্রকাশ করলাম। ঠিক আছে, তারপর এই সাইড দিয়ে হচ্ছে যে আপনার মানে R0 বা আর কি, আর হচ্ছে যে আপনার আন্তঃআণবিক যে দূরত্ব সেটা। ঠিক আছে, আর কি আন্তঃআণবিক দূরত্ব, এদিকে নিলাম আন্তঃআণবিক দূরত্ব, উপরের সাইডে নিতেছি হচ্ছে বিকর্ষণ। সে যে বিকর্ষণ ধর্মিতা সেটার ধর্মটা উপরের দিকে প্রকাশ করব, আর তার আকর্ষণ ধর্ম সেটা হচ্ছে নিচের দিকে প্রকাশ করব। ঠিক আছে, আকর্ষণ ধর্ম এটা হচ্ছে নিচের দিকে প্রকাশ করতেছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, ভাইয়া কিন্তু অলরেডি বলছি যে সে যত সাম্যাবস্থা থেকে যত কাছাকাছি আসবে তত সে কি হবে, আপনার বিকর্ষণ ধর্মী হবে। ঠিক আছে, বা সাম্যাবস্থাকে অতিক্রম করে তাকে যদি পিছনে নিয়ে যাই তাহলে সে কি হবে, বিকর্ষণ ধর্ম প্রদর্শন করবে। হ্যাঁ, তো ধরে নেন আপনার সাম্যাবস্থা হচ্ছে এইটা। ঠিক আছে, তো বিকর্ষণ ধর্ম প্রদর্শন করা মানে কি, এরকম কিছু একটা হবে। দেখেন একটা জিনিস ভাইয়া দেখাই, এই যে এটা হচ্ছে আপনার সাম্যাবস্থা না, তো সাম্যাবস্থা থেকে সে যত কাছে আসবে, ঠিক আছে, বা হচ্ছে সাম্যাবস্থা থেকে যত ভিতরের দিকে যাবে, ঠিক আছে, ততই কি হচ্ছে দেখেন তো তার বিকর্ষণ ধর্মটা বৃদ্ধি পাচ্ছে না। মানে এই যে দেখেন আমি কিন্তু এটাই বলছি যে বিকর্ষণ ধর্ম বাড়বে। ঠিক আছে, আবার দেখেন সে যত দূরে যাচ্ছে বা তার মধ্যেকার আন্তঃআণবিক দূরত্ব আমি যত বাড়াবো, ঠিক আছে, আন্তঃআণবিক দূরত্ব যত বাড়াবো একটা পর্যায়ে গেলে কি হবে, সে এত দূরে চলে যাবে যে অণুগুলার মধ্যে কি থাকবে না, বিকর্ষণ থাকবে না, কারণ দূরত্ব এত বেশি, সে আর আকর্ষণ বিকর্ষণ করার মতো
কোনো সিস্টেম পাবে না বা উপায় পাবে না, ঠিক আছে। দূরত্ব বেশি হওয়ার কারণে বিকর্ষণ বলটা প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে একটা সময়। এই যে দেখেন যত দূরত্ব বাড়বে বিকর্ষণের মান কমতেছে, আর যত সাম্যাবস্থার কাছাকাছি আসতেছে তত কি বাড়তেছে। সাম্যাবস্থা থেকে যখন পিছনের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, বা হচ্ছে মনে করেন এই যে অনুগা একটা অনু আরেকটা অনু, ঠিক আছে, এটা ছিল সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা থেকে যতই এত কাছে আনবো, যতই কাছে আনবো ততই কী হবে, তার মধ্যে বিকর্ষণ ধর্মটা বাড়তে থাকবে না। এটাই বলতেছি যে সাম্যাবস্থা থেকে আপনার সাম্যাবস্থা এটা, সাম্যাবস্থা থেকে ভিতরে আনা মানে এইটা, যে সাম্যাবস্থান থেকে এই কোণার যত নিকটবর্তী আনবো ততই কি সে বিকর্ষণ ধর্ম দেখাইতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা কিসের জন্য গ্রাফ, এটা হচ্ছে বিকর্ষণ বলের জন্য গ্রাফ, ঠিক আছে। আবার মনে করেন আকর্ষণ বলের জন্য যদি হিসাব করি, ঠিক আছে, দেখেন একটা জিনিস আমরা কি বলছি, এই যে দেখেন R1 যখন R0 থেকে বড় তখন কি হবে, আকর্ষণ ধর্মী হবে, ঠিক আছে। আকর্ষণ ধর্মী হওয়া মানে কি দেখেন তো, একটা বস্তুকে যখন আমি এই যে দূরত্বটা যত বাড়াবো, হ্যাঁ, সে তো তত দূরে চলেই যেতেছে। তো ভাই একটু আগে কিন্তু বললাম যে যত দূরত্ব বাড়বে ততই কি তার বিকর্ষণ বল কমতে থাকবে, ঠিক আছে। কিন্তু যত দূরে যাবে তখন কি তার আকর্ষণ বল বাড়বে না, আকর্ষণ বলও বাড়বে না, আকর্ষণ বলও কমতে থাকবে, আকর্ষণ বল কমতে থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, আকর্ষণ বলের কথা বলতেছি, আকর্ষণ বলটা কমতে থাকবে কারণ দূরত্ব বাড়তেছে। যত দূরত্ব বাড়বে তত তাদের মধ্যে কি হবে, বলটা কমে যাবে, ঠিক আছে। তো আকর্ষণ বল কি হবে, কমতে থাকবে, কিন্তু আকর্ষণ ধর্ম বাড়তে থাকবে, ঠিক আছে। কি বাড়বে, আকর্ষণ ধর্ম বাড়বে, মানে হচ্ছে দূরে গেলে তাকে কাছে টানতে চাবে সে, ঠিক আছে, এটা হচ্ছে তার ধর্ম। এই ধর্মটা বাড়বে কিন্তু বলটা কমতে থাকবে, ঠিক আছে। যত দূরে যাবে আমার বল কমে যাচ্ছে, কিন্তু হচ্ছে আমার ধর্ম আছে যে আমি ওরা আকর্ষণ করবো। দূরে গেলে তো বিকর্ষণ করে লাভ নেই, আকর্ষণ করলে কাছে আসবে বা স্থিতিস্থাপকতা অর্জন করবে, ঠিক আছে, বা সাম্যাবস্থায় আসবে। কিন্তু আমি যদি তারা আরো ঠেলে দিই, বিকর্ষণ করি, তাইলে তো সে আরো দূরে চলে যাবে, সাম্যাবস্থা আসতে হবে না। সেই জন্য হচ্ছে তার আকর্ষণ ধর্ম বাড়বে কিন্তু দূরত্ব বাড়ার কারণে তার আকর্ষণ বলটা কমে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আকর্ষণ বল তো এইদিকে, তো হচ্ছে কি এই যে দেখেন দূরত্ব বাড়লে ভাইয়া কি বললাম, আকর্ষণ বলটা কমে যাবে, ঠিক আছে। যে গ্রাফটা এই জন্য এরকম আসবে, হ্যাঁ। এই যে দেখেন যত কাছে আসি তত আকর্ষণ বল বেশি। দেখেন একাধিক অণু যত কাছাকাছি থাকবে, যত কাছাকাছি থাকবে অণুগুলা তত কি তাদের মধ্যে আকর্ষণ বল বেশি, আমি বলতে পারি। এই যে দেখেন সাম্যাবস্থা থেকে যত কাছাকাছি আনছি, নিকটবর্তী আনছি, তত কি আকর্ষণ বলটা বেশি। আর যত দূরে যাচ্ছি আকর্ষণ বল আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, কমতেছে, ঠিক আছে। কমতে কমতে হয়তো একটা পর্যায়ে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে কি বিকর্ষণ বলের গ্রাফ, আর এটা কিসের গ্রাফ, আকর্ষণ বলের গ্রাফ। এটা কি কিভাবে ইন্ডিভিজুয়ালি দুইটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে, আকর্ষণ বল আর বিকর্ষণ বলের দুইটা গ্রাফ আঁকলাম। তো এখন আমরা লব্ধি বলের জন্য যেই গ্রাফ হবে সেটা দেখব, হ্যাঁ। আপনারা কি আমার সাথে আছেন? থাকলে একটু বললেন জি ভাইয়া আসি, নাই ভাইয়া বুঝি নাই, কিছু একটা বললেন, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এখন কি করব, লব্ধি বলের জন্য যেই গ্রাফটা সেটা আঁকবো। মনে করেন এখন এই দুইটা জিনিস নাই, এই দুটো জিনিস নাই মনে করেন, তাহলে এখন কি হচ্ছে দেখেন সাম্যাবস্থা থেকে যত আমি কি কোণাগুলার মধ্যকার দূরত্ব কমাচ্ছি, ঠিক আছে, বা যত কাছাকাছি আনতেছি তাদের মধ্যকার দূরত্ব, বা এই যে দেখেন সাম্যাবস্থা ছিল এইটা, এটা মনে করেন সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে এই কোণাটাকে কি করলাম, যত কাছাকাছি আনবো তত কি বিকর্ষণ ধর্ম বাড়বে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে সাম্যাবস্থা যদি ধরে নেই, R0 যদি এটাকে ধরে নেই, তাহলে হচ্ছে কি বিকর্ষণ ধর্ম বাড়তেছে, ঠিক আছে। এই একই জিনিসকে আবার করলাম কি, ব্যাক করাইলাম, এই সাম্যাবস্থা থেকে কি করব, সাম্যাবস্থায় আবার নিয়ে আসলাম। সাম্যাবস্থায় যখন আনবো তখন তো সে এখানেই আছে, তো সেখান থেকে আবার কি করব, তার দূরত্ব বাড়াবো, মানে হচ্ছে এই যে কোণাদ্বয়ের মধ্যকার দূরত্ব বাড়াচ্ছি। এখন দূরত্ব যখন বাড়াবো তখন কি হচ্ছে দেখেন, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দূরত্ব বাড়ালে কি হবে, আকর্ষণ ধর্মটা বাড়তে থাকবে, ঠিক আছে। বাড়তে থাকলে কি হবে, আকর্ষণ বলটাও বাড়বে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষণ বল বাড়বে, ঠিক আছে। এই যে দেখেন আকর্ষণ বলটা কি হচ্ছে, এই যে বাড়তেছে, আকর্ষণ বল কিন্তু নিচের দিকে বাড়ে, এই যে দেখেন নিচের দিকে বাড়তেছে, ঠিক আছে। তো আকর্ষণ বল নিচের দিকে বাড়বে, এখন কি বললাম, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বাড়বে। তারপরে দিয়ে কি হবে, তারপরে দিয়ে হবে কি, দূরত্ব যখন এক্সিড করবে, যে একটা নির্দিষ্ট পয়েন্ট যখন পার হয়ে যাবে, তারপরে কি হবে, আকর্ষণ বলটা আবার কমতে থাকবে, এই যে দেখেন আবার কমতে থাকবে, কমতে 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 একটা পর্যায়ে গিয়ে এখানে হচ্ছে মিলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। দেখেন আবার বলি ভাই কি হয়েছে ঘটনাটা, আপনি যখন অনুদয়ের মধ্যকার দূরত্ব কমাবেন তখন তাদের মধ্যে বিকর্ষণ বল বাড়বে, এই যে বিকর্ষণ বল বাড়ছে। এখন আপনি কি করলেন, অনুদয়ের মধ্যকার দূরত্ব কি করলেন, বাড়াইতে থাকলেন, ঠিক আছে। অনুদয়ের মধ্যকার দূরত্ব যখন বাড়াবো আকর্ষণ ধর্ম বাড়বে এবং একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, সেই রেঞ্জটা কতটুকু, এই যে দেখেন এইটুকু, সেই রেঞ্জটা পর্যন্ত কি হচ্ছে, আকর্ষণ বলটা বাড়তেছে। বাড়ার পরে হবে কি, এই রেঞ্জের পরে দিয়ে আকর্ষণ বলটা দূরত্ব বাড়ার কারণে আকর্ষণ বলটা আস্তে আস্তে কমতে থাকবে এবং এইরকম করে একটা পর্যায়ে মিশে যাবে। এটাকে আমরা কি বলতেছি, লব্ধি বল, ঠিক আছে। লব্ধি বল বা মোট বল মানে হচ্ছে একই সাথে আকর্ষণ আর বিকর্ষণ যখন ক্রিয়াশীল হবে তখন হচ্ছে লব্ধি বল। একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ,
কি মাথায় রাখবেন, আকর্ষণ আর বিকর্ষণ কিন্তু সবসময় একসাথে ক্রিয়া করে। আকর্ষণ আর বিকর্ষণ সবসময় কীভাবে ক্রিয়া করে, একসাথে ক্রিয়া করে, ঠিক আছে। এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আমরা খেয়াল করি, মানে একদম অনেক দূরে কিন্তু একটা বিন্দুতে গিয়ে কি আকর্ষণ বিকর্ষণ কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো আকর্ষণ বিকর্ষণ একটা পর্যায়ে গিয়ে যত দূরে নিব শূন্য হয়ে যাবে। এখন দেখেন যত কাছে আনতেছি দেখেন তো এই যে আকর্ষণ বলের মানটা, এই চিত্রটা একটু অন্যরকম হবে, দাঁড়ান ভাইয়া ঠিক করি। আকর্ষণ বলের মানটা কী হবে, এই যে একটু বেশি থাকে, এটা সবসময় একটু বেশি থাকে এই সাইডে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। এটা একটু ডাউন হয় আর এটা একটু কি হয়, মানে এই যে জায়গা রাখে, ঠিক আছে। তো জায়গা রাখা মানে হচ্ছে এটার তুলনায় একটু বেশি থাকে। দেখেন তো এই জায়গায় যখন শূন্য তখন তো দুইজনই শূন্য, সমস্যা নেই। কিন্তু মনে করেন যে আপাতত শূন্যর জন্য ব্যাখ্যা করি না, এমনি ব্যাখ্যা করি। দেখেন এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় দেখেন আপনার বিকর্ষণ বলের মান কম, আকর্ষণ বলের মান বেশি, সেই জন্য আপনার লব্ধি বলটা কি, এই যে দেখেন লব্ধি বলটা কিন্তু আপনার এই আকর্ষণের যেই অংশ সেই অংশে আছে, ঠিক আছে, এই জায়গার ক্ষেত্রে বলতেছি। এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে যদি চিন্তা করি, সেম কথা, দেখেন তো আপনার আকর্ষণ বলের মানটা বেশি, এটার তুলনায় আকর্ষণ বলের মান বেশি হবে, গ্রাফটা হচ্ছে এটা আরেকটু ডাউন হবে, ঠিক আছে। তাহলে আকর্ষণ বলের মান বেশি হওয়ার কারণে এই দেখেন গ্রাফটা এখনও এখানে, ঠিক আছে। তারপরে দেখেন এই জায়গার ক্ষেত্রে কি হচ্ছে, এই জায়গার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি আকর্ষণ বলের মান আর বিকর্ষণ বলের মান কি অবশ্যই সমান হবে, যেই জন্য হচ্ছে তাদের গ্রাফটা কি এই জায়গায় হবে, ঠিক আছে, বা হচ্ছে তাদের প্লট করলে তারা সাম্য অবস্থায় থাকবে, ঠিক আছে। আবার যদি এই জায়গায় নেন, এই জায়গায় নিলে কি হচ্ছে, যত কাছে আনতেছি তার মানে কি, কাছে আনা মানে হচ্ছে অনুদয়ের মধ্যকার দূরত্ব কি কম, তার মানে কি তাদের মধ্যে আকর্ষণ বল বেশি। কারণ কি, আকর্ষণ বল যদি না থাকতো তাহলে তো তাদের মধ্যকার দূরত্ব কম হইতো না, ঠিক না। তো আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এই যে দেখেন এই জায়গায়, আর হচ্ছে তার মধ্যে কি যত কাছাকাছি আসবে বিকর্ষণও তত বাড়তে থাকবে, ঠিক আছে। আকর্ষণ আর বিকর্ষণ বলের মান কিন্তু সবসময় সমান না, এই একটা পর্যায়ে সমান, বাকি সব জায়গায় কি অসমান, ঠিক আছে। তো দুইজন যখন হচ্ছে যে এরকম হবে, এই জায়গার ক্ষেত্রে কি হবে, এই জায়গার ক্ষেত্রে হবে কি বিকর্ষণ বলের মানটা হচ্ছে যদি 15 হয়, আকর্ষণ বলের মানটা ধরেন 11 হবে, ঠিক আছে। ফলে দিয়ে কি হবে, দুইজনকে যদি আমি কাটাকাটি করি বা দুইজনকে যদি আমি আকর্ষণ আর বিকর্ষণ একসাথে হিসাব করি, দেখা যাবে যে 4 নিউটন বল থাকবে, সেটা হচ্ছে বিকর্ষণ বলের দিকে থাকবে, ঠিক আছে, বা বিকর্ষণ বলের মানটা এই জায়গায় কি হবে, বেশি হবে। এই জন্য হচ্ছে আপনার লব্ধি গ্রাফটা এই যে বিকর্ষণের দিকে আস্তে আস্তে উঠে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে সাম্যাবস্থা থেকে যত এদিকে যাব জিনিসটা হচ্ছে কি আকর্ষণ বলের মানটা তত বাড়বে এবং জিনিসটা আকর্ষণ ধর্মী হবে। এই জন্য লব্ধি গ্রাফটা কি আকর্ষণ বলের যেই অংশ সেই অংশের ভিতর, আর সাম্যাবস্থা থেকে যত আমি অনুদয়ের মধ্যকার দূরত্ব কমাবো, ঠিক আছে, অনুদয়ের মধ্যকার দূরত্ব যত কমাবো তত তার কি বিকর্ষণ বলের মানটা অনেক বেশি বাড়তে থাকবে এবং আকর্ষণ বলের মানটা ধীরে ধীরে কি হবে, বাড়বে। কিন্তু কথা হচ্ছে ওইটার তুলনায় কি হবে, বিকর্ষণের তুলনায় কম থাকবে, ঠিক আছে, যার কারণে গ্রাফটা হচ্ছে কি এই বিকর্ষণের দিকে যাবে। এটা হচ্ছে আপনার লব্ধি গ্রাফ। তো আশা করি সবাই এইটুকু বুঝছেন, এইটুকু বুঝলে ভাইয়াকে জানান জি ভাইয়া বুঝছি। এই জিনিসটা খুব একটা আসবে না, কিন্তু হচ্ছে যে অনেকেই জানতে চায় যে কিভাবে হইলো ভাইয়া জিনিসটা, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ এত সময় চলে গেল। কোথায় ভাইকে জানান বুঝছেন কি না এটা যেটা বললাম। হ্যালো এভরিওয়ান, সাড়া দেন। ওকে ভাইয়া ধন্যবাদ, একদিন বলছে বুঝছি। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা তো এটা বুঝে গেলাম আশা করি, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের কিছু প্রশ্ন আসে, এটা ভাই মুছে দিলাম। হ্যাঁ, এখান থেকে আপনাদের কি প্রশ্ন আসে এটা দিয়ে আপনারা একটা জিনিস ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, এর আগে কয়েকটা জিনিস বলে নিই। যেটা বলবো সেটা হচ্ছে যে মনে করেন এই যে মনে করেন আকর্ষণ বিকর্ষণ প্রত্যেকটা বস্তুর মধ্যেই তো আছে, বা আন্তঃআণবিক বল প্রত্যেকটা বস্তুর মধ্যেই আছে। হ্যাঁ, তো এই আন্তঃআণবিক বলের ফলে কি হয়, কোনো পদার্থের আন্তঃআণবিক বল বেশি, কোনোটার আন্তঃআণবিক বল কম, ঠিক আছে। বলের ফলে কি হয়, অণুগুলা একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাসে থাকে, ঠিক আছে। এক একটা বস্তু এক একভাবে থাকে। মনে করেন কোনো একটা ত্রিমাত্রিক বিন্যাস হচ্ছে এইটাই, আন্তঃআণবিক বল যেমন সেটার উপর ডিপেন্ড করে এক একটা বস্তু ত্রিমাত্রিক বিন্যাস হয় এক এক রকম। তো এটা একটা ত্রিমাত্রিক বিন্যাস, এই ত্রিমাত্রিক বিন্যাসের নাম কি হবে, ক্যালাস, ঠিক আছে। এই ত্রিমাত্রিক বিন্যাসের নাম কি, ক্যালাস। যে প্রত্যেকটা বস্তুর আন্তঃআণবিক যেই বল সেই বলের উপর ডিপেন্ড করে পদার্থের অণুগুলা কি করে, একটা ত্রিমাত্রিক বিন্যাস তৈরি করে, ঠিক আছে, যার বেসিসে কি হয়, পদার্থের গঠন তৈরি হয়। তো সেই ত্রিমাত্রিক বিন্যাসটাকে আমরা কি বলতেছি, ক্যালাস বলতেছি। এবং ত্রিমাত্রিক বিন্যাসের ভিতরে অণুগুলা কিন্তু একটা সুনির্দিষ্ট জায়গায় থাকে। এই যে দেখেন এই অণুটা এই জায়গায় আছে, এই অণুটা এই জায়গায় আছে, নাইলে তো ত্রিমাত্রিক সুনির্দিষ্ট বিন্যাস হইতো না। তো এই যে সুনির্দিষ্ট যে জায়গাটায় আছে সেই জায়গাটার নামকে কি বলি আমরা, ল্যাটিস বিন্দু, ঠিক আছে। আপনারা সবাই জানেন এই জায়গাটাকে আমরা কি বলি, ল্যাটিস বিন্দু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কি বলছি। আচ্ছা, তো এখন আপনাদের যেই প্রশ্নটা আসে এখান থেকে সামটাইমস, সেই প্রশ্নটা হচ্ছে
কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে কেন? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার কেন থাকে? ঠিক আছে, তো আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে উত্তরটা দিতে পারবেন। কি উত্তর দিবেন আপনারা? যে কঠিন পদার্থের মধ্যে কি হয়, অণুগুলা কাছাকাছি থাকে। অণুগুলা কাছাকাছি কেন থাকে? কারণ তাদের মধ্যকার আন্তঃআণবিক বল অনেক বেশি। ঠিক আছে, আন্তঃআণবিক বল অনেক বেশি, তার ফলে অণুগুলা কাছাকাছি থাকে। এবং আন্তঃআণবিক বল বেশি হওয়ার কারণে অণু তো সবসময় একটা জায়গায় স্পন্দন হতে পারে, স্পন্দন হতে থাকে। ঠিক আছে, তো আন্তঃআণবিক বল বেশি হওয়ার কারণে এই অণুগুলা কম গড় বিস্তার নিয়ে তারা কি হয়, কম্পিত হয়। কি? কম গড় বিস্তার নিয়ে কম্পিত হয়। তো এখন একটা জিনিস আপনারা দেখেন চিন্তা করে, যে আপনার যদি কম্পন হওয়ার হারটা বা কম্পিত হওয়ার যে বিস্তারটা সেটা যদি অনেক বেশি হইতো তাহলে কিন্তু পদার্থ নির্দিষ্ট আকার রাখতে পারতো না। তো কম গড় বিস্তার নিয়ে কম্পিত হয় কেন? কারণ আন্তঃআণবিক বল বেশি। আর গড় বিস্তার কম হওয়ার কারণে কি হয়, তারা হচ্ছে যে খুব বেশি ছোটাছুটি করতে পারে না, যার ফলে তারা একটা সুনির্দিষ্ট জায়গা নিয়ে থাকতে পারে। যে কারণে হচ্ছে কঠিন পদার্থের কি থাকে, নির্দিষ্ট আকার থাকে। বুঝলাম না মার্কারের কি হইলো? আচ্ছা, কঠিন পদার্থের যে কারণে কি হয়, নির্দিষ্ট আকার থাকে। তো আপনাকে যদি বলে তাহলে আপনি জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবেন? কঠিন পদার্থের বেলায় কি হয়, কঠিন পদার্থের বেলায় মানে যে বিস্তারটা বা আন্তঃআণবিক যে দূরত্বটা সেটা সবসময় কি হয়, সাম্যাবস্থার কাছাকাছি থাকে। এবং হচ্ছে সেখানে আন্তঃআণবিক বল অনেক বেশি হওয়ায় তারা হচ্ছে কম গড় বিস্তার নিয়ে কম্পিত হয়, কণাগুলো কম গড় বিস্তার নিয়ে কম্পিত হয়। যে কারণে হচ্ছে কি, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে। তারপর তরল পদার্থের ক্ষেত্রে যদি আপনারা বলেন, তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, আন্তঃআণবিক যেই বলটা সেটা কিন্তু কঠিন পদার্থের তুলনায় কম হয়, বা সেখানকার কণাগুলোর যেই দূরত্ব সেই দূরত্ব R1 হচ্ছে সাম্যাবস্থা থেকে কি হয়, বেশি থাকে। ঠিক আছে, তার ফলে কি হয়, সামান্য একটু তাপ দিলে বা এমনিতেই তারা কি, তরল পদার্থ কি করে, ছোটাছুটি করে, অণুগুলা কি অনেক বেশি ছোটাছুটি করে। তার মানে কি, তাদের গড় বিস্তার কি কঠিন পদার্থের তুলনায় অনেক বেশি। ঠিক আছে, যে কারণে হচ্ছে যে তারা কি করতে পারে না, নির্দিষ্ট আকার রাখতে পারে না। ঠিক আছে, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আপনার অণুগুলার মধ্যবর্তী দূরত্ব অনেক 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 বেশি সাম্যাবস্থা থেকে। ঠিক আছে, যার ফলে তারা নির্দিষ্ট কোনো আকার রাখতে পারে না। কারণ কি, তাদের গড় বিস্তারটা অনেক বেশি, তাদের কণাগুলার গড় বিস্তার নিয়ে কম্পনের যেই বিস্তারটা সেই বিস্তারটা অনেক বেশি, যার ফলে তারা কি নির্দিষ্ট আকার রাখতে পারে না। ঠিক আছে, এই যে দেখেন, তরল পদার্থ দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে পারে নাই, ও দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে পারেনি। কিন্তু কঠিন পদার্থের যেই দূরত্বটা সেটা অলমোস্ট হচ্ছে যে সাম্যাবস্থার কাছাকাছি, যে কারণে হচ্ছে গড় বিস্তার কম, সেই কারণে হচ্ছে যে কঠিন পদার্থ নির্দিষ্ট আকার রাখতে পারে। আশা করি বুঝতে পারছেন যে কঠিন পদার্থ কেন নির্দিষ্ট আকার রাখতে পারে। হ্যাঁ, তো এটা গেল। এরপরে আপনাদের হচ্ছে যে বিভিন্ন প্রকারের বন্ধনের কথা বলা আছে। তো ভাইয়া বন্ধনের জিনিসটা আজকে আপাতত বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন ঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে ভাইয়া, আজকে হচ্ছে আপনাদের ওইটার কথা বলবো না, আজকে আমরা একটু থিওরির দিকে যাব। না থিওরি না, মানে আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাব। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন ভাইয়া, যেই উদাহরণটা দিছি এখানে, এই উদাহরণটা আপনারা আগে থেকেই জানেন। ঠিক আছে, যে হচ্ছে যে এইটা কি আগের জায়গায় ফিরে যাবে। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, আপনারা কিন্তু আরেকটা সংজ্ঞা জানেন। কি সংজ্ঞা জানেন? যে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর যদি আমি অবস্থান পরিবর্তন করি, বস্তুটা কি হয়, আগের অবস্থায় ফিরে যেতে চায়। ঠিক আছে, এই যে আগের অবস্থায় ফিরে যাওয়ার যে তার একটা ধর্ম, এটাকে আমরা কি বলি, স্থিতিস্থাপকতা। কি বলি? স্থিতিস্থাপকতা। ঠিক আছে, যে বাহ্যিকভাবে বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর যখন অবস্থানের পরিবর্তন করি, তখন বস্তুটা কি কাজ করার কিছু সামর্থ্য অর্জন করে, বা তার ভিতর কি বিভব শক্তি জমা হয়, এবং এইটাকে ইউজ করে সে কি করে, আগের জায়গায় ফিরে যেতে চায়, বা সাম্যাবস্থা বা জিরো অবস্থানে ফিরে যেতে চায়। এই ধর্মটার নামে কি, স্থিতিস্থাপকতা। আপনাদের বইতে সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে মূল বেসিক। যে স্থিতিস্থাপকতা কি, কোনো একটা বস্তুকে আমি যদি বিকৃত করি, এই যে দেখেন আগের অবস্থা থেকে তাকে বিকৃত করলাম, তো সে আবার আগের অবস্থানে ফিরে গেছে, এটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপকতা বলবো। ঠিক আছে, তো এখন আমরা কিছু সংজ্ঞা শিখবো, সংজ্ঞার পরে আমরা অঙ্কে যাব। হ্যাঁ, ধৈর্য হারা হইেন না কেউ। এখন দেখেন স্থিতিস্থাপকতা গেল, এখন দেখেন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক কি, অলরেডি ভাইয়া বলছি, স্থিতিস্থাপকতা মানে কি, আগের জায়গায় ফিরে যাওয়ার যে ধর্ম সেটা। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক মানে কি, যে আগের জায়গায় যে ফিরে যেতে পারবে তাকে আমি স্থিতিস্থাপক বলতে পারবো। তো পূর্ণ স্থিতিস্থাপক কি, যে সকল বস্তু সম্পূর্ণরূপে আগের জায়গায় ফিরে যেতে পারবে, বা হচ্ছে বিকৃত করার পরও, বল প্রয়োগে বিকৃত করার পরও সে একদম আগের অবস্থায় ফিরে যেতে পারবে যদি আমি বলটা সরাই নিই, তাকে আমরা কি বলবো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। মনে করেন অনেকটা স্প্রিং, বাস্তব জগতে পূর্ণ স্থিতিস্থাপক পাওয়া যায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। ঠিক আছে, মনে করেন একটা স্প্রিংকে আমি টানলাম, স্প্রিংকে টানার ফলে কি হবে, সে হচ্ছে যে একটু হলো, তারপর সে সাধারণত সে আগের জায়গায় ফিরে যায়। ঠিক আছে, তো আগের জায়গায় ফিরে গেলে তাকে আমি কি বলতে পারবো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে যে আপনাদের স্থিতিস্থাপক সীমা।
ঠিক আছে, স্থিতিস্থাপক সীমা। হ্যাঁ, তো এখন মনে করেন স্প্রিংকে আমি 10 নিউটন বল দিলে সে হচ্ছে যে আগের জায়গায় ফিরে যায়, মানে সে পূর্ণ স্থিতিস্থাপক থাকে, কিন্তু তার হচ্ছে সামর্থ্য 10 নিউটন নেওয়ার। এখন তাকে যদি আমি এখানে 100 নিউটন বল দেই তাহলে সে কি হবে, এই বলের প্রভাবে কি তাকে অনেক বেশি ফোর্স দিব, দেখা যাবে যে তার আকৃতি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে সে আর আগের জায়গায় ফিরে যেতে পারতেছে না, বা তার স্থিতিস্থাপকতা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে একটা নির্দিষ্ট বল বা এই যে 10 নিউটন বল পর্যন্ত কি তার আগের জায়গায় ফিরে যাওয়ার যে একটা সামর্থ্য ছিল, তাই না? তার মানে স্থিতিস্থাপক সীমাটা কি, যে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু তার স্থিতিস্থাপকতা বজায় রাখতে পারে, ঠিক আছে, বা সে পূর্ণ স্থিতিস্থাপক থাকতে পারে, সেটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক সীমা বলবো। ঠিক আছে, যে বল প্রয়োগে বিকৃত বস্তু তার মানে বলটা যদি সরায় নেই তার আদি অবস্থায় ফিরে যেতে পারে বা সাম্যাবস্থায় ফিরে যেতে পারে, তাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক সীমা বলবো। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন স্থিতিস্থাপক সীমাটা কি, ছোট ছোট কিছু সংজ্ঞা। তারপরে আপনাদেরকে বলছে যে নমনীয় বস্তু। ঠিক আছে, নমনীয় বস্তু কি, মনে করেন সকালবেলা তো আপনারা আটা রুটি খান, যারা দেখছেন জিনিসটা, হ্যাঁ, এই যে আটারে কি করে আপনার চুলার মধ্যে দিয়ে তারপরে একটা মন্ড বানায় না, একটা মন্ড বানায় না, তো এই মনটা আপনারা দেখছেন বোধহয় একটু নরম নরম একটা মন্ড। হ্যাঁ, ওই মনটারে আপনি চাপ দেন, ওই মনটারে যদি আপনি চাপ দেন তাহলে দেখবেন যে মনটা মনে করেন এরকম একটা অ্যাব্রো থ্যাব্রো একটা আকৃতি গঠন করছে। ঠিক আছে, আবার আপনি চাপটা সরাই নেন, ওই মন কি আবার আগের জায়গায় ফিরে আসবে? আসবে না, কিন্তু মানে সেই স্থিতিস্থাপকতা দেখাবে না। কিন্তু মনে করেন একটা বল, মনে করেন আমার এখানে একটা বল আছে, আসলে ভালো জিনিস দেখলাম হুট করে, এই যে বল, এই বলটাকে আমি প্রেসার দিলাম, বাতাস বেরোচ্ছে, আচ্ছা, তারপর আবার ছেড়ে দিলাম, সে কি মোটামুটি আগের জায়গায় ফিরে আসতে চাচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে হচ্ছে যে তার মধ্যে হচ্ছে যে এই যে দেখেন, সে হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে বল পাওয়ার কারণে সে আগের জায়গায় ফিরে আসছে, এবং তাকে আমি মোটামুটি বলতে পারি সে পূর্ণ স্থিতিস্থাপক। ঠিক আছে, কিন্তু ওই যে আটার যেই মন্ডের কথা বললাম, আটার একটা বল বানাইছেন, সেটাকে মোচড়ানি দেন, সেটা কিন্তু আগের জায়গায় ফিরবে না, তার মানে কি সে মোটেও স্থিতিস্থাপক না, তার মানে তাকে আমরা কি বলতে পারি, নমনীয় বস্তু বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কি, বাইরে থেকে যতই বল প্রয়োগ করি না কেন তার হচ্ছে যে আকারের পরিবর্তন হয় না। ঠিক আছে, তাকে আমরা কি বলি, পূর্ণ দৃঢ় বস্তু বলি। হ্যাঁ, যেমন ধরেন এই যে আমার বোর্ডটা, ঠিক আছে, আচ্ছা, বোর্ডের উদাহরণটা পারফেক্ট না, মনে করেন দেয়াল। ঠিক আছে, দেয়ালের মধ্যে আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন না, মনে করেন হাত দিয়ে ধাক্কা দিতেছেন, হাত দিয়েই আপনি অনেক বল প্রয়োগ করতেছেন যতটা আপনার পক্ষে সম্ভব, কিন্তু দেয়ালের কি কোনো আকারের পরিবর্তন হচ্ছে বা কিছু পরিবর্তন হচ্ছে, দেয়াল কি বিকৃত হচ্ছে? হচ্ছে না। তার মানে দেয়ালকে আমরা কি বলতে পারি, একটা পূর্ণ দৃঢ় বস্তু। ঠিক আছে, পূর্ণ দৃঢ় বস্তু মানে নর্মালি জাস্ট এইভাবে চিন্তা করেন যে বাহ্যিকভাবে যত বলই প্রয়োগ করবে কোনো একটা বস্তুর উপর, সে যদি তার কোনো বিকৃতি না ঘটায়, ঠিক আছে, তাহলে হচ্ছে তাকে আমরা কি বলবো, পূর্ণ দৃঢ় বস্তু বলবো। ঠিক আছে, তো পূর্ণ দৃঢ় বস্তু আসলে বাস্তবে পাওয়া সম্ভব না, কারণ কি ভাইয়া কিন্তু শুরুতেই বলছি দেয়ালকে আপনি কি করবেন, দেয়ালকে আপনি হচ্ছেন যে হাত দিয়ে ধাক্কা দেবেন। এখন আপনি যদি হাতুড়ি দিয়ে বাড়ি দেন, হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কিন্তু আবার দেয়াল ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে সে তখন কিন্তু বিকৃত হয়ে যাবে, সে কিন্তু আর পূর্ণ স্থিতিস্থাপক থাকবে না। তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, বিকৃতি। আচ্ছা, বিকৃতি কি, বিকৃতি হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে কোনো একটা বস্তুর পরিবর্তন হবে। মনে করেন আমার হচ্ছে এই যে হচ্ছে একটা লোহার দণ্ড আছে, এই লোহার দণ্ডের আদি দৈর্ঘ্য হচ্ছে এল, এর উপর আমি বল প্রয়োগ করলাম কত, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে তার হচ্ছে মনে করেন যে দৈর্ঘ্যটা একটু বেড়ে গেল। ঠিক আছে, দৈর্ঘ্যটা বেড়ে কি হইল, L1 হইল। ঠিক আছে, এই যে দৈর্ঘ্যটা বাড়লো বাহ্যিক একটা বল প্রয়োগ করার ফলে ওর যে একটা দৈর্ঘ্য বাড়লো, এই দৈর্ঘ্যটা কি পরিমাণ বাড়ছে দেখেন তো, দৈর্ঘ্যটা বাড়ছে কি L1 - L, তাই না? এই পরিমাণ বাড়ছে, যে টোটাল বিকৃতির পরে যেই দূরত্ব আর বিকৃতির আগে যেই দূরত্ব, এই দুটাকে বিয়োগ করলে কি পাচ্ছি আমি, তার কি পরিমাণ বিকৃতি হয়েছে সেটা পাচ্ছি। ঠিক আছে, তো দেখেন L1 - L, ঠিক আছে, দেখেন, আচ্ছা সরি, যখন L হচ্ছে তার আদি দূরত্ব ছিল বা L দৈর্ঘ্যের জিনিসের বিকৃতি কতটুকু হয়েছে, L1 - L পরিমাণ, সরি বিকৃতি না, মানে হচ্ছে যে আপনার চেঞ্জ কতটুকু হয়েছে বা দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে, L1 - L পরিমাণ চেঞ্জ হয়েছে, কোনটার, L দৈর্ঘ্যের বস্তুর এইটুকু চেঞ্জ হয়েছে, তাহলে একক দৈর্ঘ্যের বস্তুর কতটুকু চেঞ্জ হবে, L1 - L ডিভাইডেড বাই L। এই যে একক দৈর্ঘ্যের বস্তুর যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা কি বলি, বিকৃতি বলি। ঠিক আছে, বিকৃতি মানে কিন্তু এইটা না, এই যে বিয়োগ করে দিলাম এটা না, এই বিয়োগটা কি পরিবর্তন, দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা, কিন্তু একক দৈর্ঘ্যে কতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে আমরা কি বলি, বিকৃতি বলি। আর এই এলটা কি, এই এলটা হচ্ছে যে আপনার আদি দৈর্ঘ্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এটা দিয়ে একটু পরে অঙ্ক করব। ঠিক আছে, তো তাইলে আমরা বিকৃতি কি শিখলাম, মাত্র বিকৃতি একটা জিনিস শিখলাম, যে বিকৃতি ইকুয়াল টু
আপনার শেষের দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা মাত্র শিখলাম। হ্যাঁ, এখন দেখেন উপরে কি দুইটা জিনিস বিয়োগ করলাম, ধরেন দুইটা জিনিসই মিটারে আসছে, তার মানে বিয়োগ করলে কি একক হবে, মিটারের নিচেও মিটারে আছে, তার মানে একক একক কাটাকাটি যাবে, তার মানে বিকৃতির কোনো কি নাই, একক নাই, একক না থাকলে তার মাত্রাও নাই। ঠিক আছে, আচ্ছা বিকৃতি গেল। তারপরে দিয়ে আপনার হচ্ছে পীড়ন। হ্যাঁ, পীড়ন কি, এখন দেখেন কোনো একটা বস্তুকে ওকে যখন আমি এদিকে টানতেছি, ঠিক আছে, ও কি করতেছে আবার পিছনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে না, পিছনের দিকে ও যখন ফিরে যাওয়ার চেষ্টা করতেছে বা হচ্ছে মনে করেন একটা আকর্ষণ বল যেটা বললাম, সেই আকর্ষণ বলটা মনে করেন এফ, ধরেন একটা এফ, ঠিক আছে, কিছু একটা, তো এই যে একটা উপরের দিকে আকর্ষণ বল লাভ করতেছে বা উপরের দিকে একটা বল দিতেছে যেটা হচ্ছে যে কি প্রতিরোধকারী বল, আমি বল দিতেছি এইদিকে, তার উল্টা দিকে বলটা প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা কি একটা প্রতিরোধ করতেছে। ঠিক আছে, এই যে প্রতিরোধকারী বল এইটা থেকেই হচ্ছে আমরা পীড়ন পাবো, যে একক ক্ষেত্রফলে মনে করেন যে এই ক্ষেত্রফলে আপনার বল প্রয়োগ করতেছে, প্রতিরোধকারী বল দিতেছে এফ পরিমাণ। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ প্রতিরোধকারী বল দেয় সেটাকে আমরা কি বলবো, পীড়ন বলবো। ঠিক আছে, পীড়ন কি, একক ক্ষেত্রফলে কি পরিমাণ প্রতিরোধকারী বল দিচ্ছে সেটাকে আমরা বলবো পীড়ন বলবো। হ্যাঁ, তো এফ এর মান কি, এফ এর মান মনে করেন এখন এইটার ক্ষেত্রে যদি আমি ধরি, এখানে যদি একটা বস্তু ঝুলায় দিই, তাহলে এই বস্তুর ওজন ডব্লিউ ইকুয়াল টু এমজি, সেটা হচ্ছে এফ এর মান হবে। ঠিক আছে, এখন এটা যদি একটা তার হয়, নর্মাল যদি একটা তার হয়, সবসময় মনে রাখবেন তারের ক্ষেত্রফলটা কি হয়, তারের যে পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হয়, তার কিন্তু সিলিন্ডার আকৃতির। হ্যাঁ, একটা তারকে যদি আমি মনে করেন জুম করলে তারটা এমন হবে। ঠিক আছে, ওর পৃষ্ঠটা কি, এটা না, ওর পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠটা কি গোলাকার না, তো গোলাকার হইলে কি হবে, মানে বা হচ্ছে বৃত্তাকার হইলে কি হবে, বৃত্তাকার হইলে কি, বৃত্তাকার ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। ঠিক আছে, পৃষ্ঠের ক্ষেত্রফল মনে রাখবেন কি, পৃষ্ঠের ক্ষেত্রফল, তো পৃষ্ঠটা কিরকম দেখতে, বৃত্তাকার দেখতে, তো বৃত্তাকার ক্ষেত্রফল কতটুকু, পাই আর স্কোয়ার। পৃষ্ঠটা যদি কোনো কারণে গোলাকার হইতো, ঠিক আছে, গোলাকার আর বৃত্তাকারের মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, বৃত্তাকার হচ্ছে এরকম জাস্ট 2D, ঠিক আছে, আর গোলাকার মানে কি 3D, একটা পৃথিবী চিন্তা করেন এরকম 3D। ঠিক আছে, গোলাকার যদি বলতো সেক্ষেত্রে কত হতো, 4 পাই আর স্কোয়ার হইতো। ঠিক আছে, যদি আমি ভুল না করে থাকি। ঠিক আছে, এখন মনে করেন এটা যদি আয়তাকার হইতো তাহলে আপনাকে কি হয়তো বা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকতো, তাহলে আপনার এর মান কি হইতো, এক্স ইন্টু ওয়াই। তো এগুলো আপনার অঙ্ক ভেদে ভেদে চেঞ্জ হবে, আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। ঠিক আছে, তো এখন দেখেন তাইলে হচ্ছে যে আমরা পীড়নের ক্ষেত্রে কি পেলাম, পীড়ন ইকুয়াল টু এফ বাই এ পাইলাম। ঠিক আছে, তাইলে এখন এটার একক কি হবে দেখেন তো, বলের একক কি নিউটন, এটার একক কি মিটার স্কোয়ার, তার মানে নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2 মানে কি প্যাসকেল। ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার আর প্যাসকেল সেম জিনিস, কারণ কি আমরা কি জানি দেখেন তো, চাপের একক কি প্যাসকেল না, আবার পি ইকুয়াল টু কি এফ বাই এ না, দেখেন তো এই যে পি ইকুয়াল টু এফ বাই এ একই জিনিস হচ্ছে পীড়ন। ঠিক আছে, আচ্ছা তো এটা গেল, এটার মাত্রা কি, এটার মাত্রা হচ্ছে বলের মাত্রা ডিভাইডেড বাই কি আপনার ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি ছিল, এম এল টি ইনভার্স 2 ছিল মেবি, আর হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার, তার মানে কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এই হচ্ছে যে আপনার মাত্রাটা আসবে। ঠিক আছে, তো আশা করি বিকৃতি আর পীড়ন কি জিনিস সেগুলো আপনারা একটু হইলেও বুঝতে পারছেন। হ্যাঁ, তো এখন দেখেন বিকৃতি আবার হচ্ছে 3 রকম হইতে পারে। ঠিক আছে, পীড়নও 3 রকম হইতে পারে, তো ভাই এখন সেগুলো নিয়ে একটু বলি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই দুইটা জিনিস বলার আগে আমি আর দুইটা সংজ্ঞা আছে সেগুলো বলি। অসহ বল, অসহ বল। ঠিক আছে, অসহ বল কি, অসহ বল হচ্ছে যেই বলের ক্রিয়ার ফলে, ঠিক আছে, যেই বলের ক্রিয়ার ফলে বস্তুটা হচ্ছে ছিঁড়ে যাবে। হ্যাঁ, দেখেন বস্তুটা তো এই পর্যন্ত ঠিক আছে, এখন আমি যদি ওই যে বললাম না 100 নিউটন বল দিলে কি হবে, ও হয়তো বা ছিঁড়ে চলে আসবে, ও 10 নিউটন সামর্থ্য আছে ওর, কিন্তু 100 নিউটন দিলে ও হয়তো বা ছিঁড়ে চলে আসবে। হ্যাঁ, তো যেই বল এখন মনে করেন 100 দিলেও ছিঁড়তে পারে, 1000 দিলেও ছিঁড়তে পারে। ঠিক আছে, কিন্তু ও ধরেন ছিঁড়বে হচ্ছে যে আপনার 100তেই ছিঁড়বে, মানে সর্বনিম্ন কোন বলে ছিঁড়বে, 100তে ছিঁড়বে, 1000 দিলেও ছিঁড়বে, 10,000 দিলেও ছিঁড়বে। তাহলে আপনি কি বলবেন, অসহ বলটা কি, যেই বলের কারণে সে ছিঁড়ে যায়, তার মানে সর্বনিম্ন কত বলে ছিঁড়ে, 100 নিউটনে ছিঁড়ে না, তাহলে আমি সর্বনিম্নটাই বলবো। সর্বনিম্ন যে বলের ক্রিয়ার ফলে কোনো একটা বস্তু তার স্থিতিস্থাপকতা হারায় এবং হচ্ছে বস্তুটা কি হয়, ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাকে আমরা কি বলবো, অসহ বল বলবো। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, অসহ বল বলবো। আরেকটা টার্ম আছে আপনাদের কি, অসহ পীড়ন। তো আমরা পীড়ন কি জানি, পীড়ন জানি যে অলরেডি হচ্ছে যে আপনার একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। ঠিক আছে, তার মানে আপনারা বলতে পারেন একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ বল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ বলের মানকেই কি বলে, অসহ পীড়ন বলে। ঠিক আছে, কারণ কি পীড়ন মানে কি, একক ক্ষেত্রফলে কত বল আছে, আর হচ্ছে অসহ পীড়ন মানে কি, যে বলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বলের ক্রিয়া হইলে বস্তুটা কি হবে, ছিঁড়ে যাবে, সেটাকে আমরা কি বলতে পারি, অসহ পীড়ন বলতে পারি। তো এগুলো হচ্ছে আপনাদের নর্মাল সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো আপনারা বই থেকে দেখে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট একটু করে বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝলে কোনোটা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, তো আপনাদের এখান থেকে একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে, কোনো একটা বস্তুর পীড়ন
3.5 × 10⁸ নিউটন মিটার ইনভার্স 2 বলতে কি বোঝায়, ঠিক আছে। তো পীড়ন এইটা বলতে কি বোঝায়, ঠিক আছে, সরি অসহপীড়ন বলতে কি, অসহপীড়ন এইটা বলতে কি বুঝো, ঠিক আছে। এটা বলতে আমরা কি বুঝি, একক ক্ষেত্রফলের উপর, ঠিক আছে, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি এই পরিমাণ বল কত 3.5 × 10⁸ নিউটন বল প্রযুক্ত হয়, সর্বনিম্ন এই বল প্রযুক্ত হলে বস্তুটা কি হবে, ছিঁড়ে যাবে, ঠিক আছে, বস্তুটা কি হবে, ছিঁড়ে যাবে। হ্যাঁ, কিভাবে বললাম, কারণ কি অসহপীড়নকে পীড়নের সূত্র তো আমার ওইটাই F/A, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, আর আমার যখন পীড়ন হইতে হবে তখন ক্ষেত্রফলটা কি হইতে হবে, একক হইতে হবে। একক যদি ক্ষেত্রফল হয় তাহলে বাকিটা কি আমার পুরোপুরি বলেই যাবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে সংখ্যাটা বলতে পারি যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর এই পরিমাণ বল প্রযুক্ত হইলে, যেহেতু অসহপীড়ন বলছে তার মানে কি বস্তুটা ছিঁড়ে যাবে। আপনারা জাস্ট এইভাবে বলে দিবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এইটুকু যদি বুঝেন ভাইয়াকে একটু জানান, জি ভাইয়া বুঝছি, আপনি সামনে আগান, ঠিক আছে। আমরা সামনে ছোট ছোট জিনিসগুলো পড়ে ফেলবো এবং হচ্ছে যে অঙ্ক করব। সবাই একটু জানান বুঝছেন কিনা। ভেরি গুড, একজনের রেসপন্স খুবই ভালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চাগণ আছেন, থাকলে একটু বলেন ভাইয়াকে, তাইলে ভাইয়া হচ্ছে যে সামনে প্রসিড করব, ঠিক আছে। বুঝছেন কিনা সব আমাকে জানান। হ্যাঁ, আমি কয়েকটা টার্ম তুলি আপনাদের, বা কেউ কিছু না বুঝলে আমাকে বলেন। হ্যাঁ, দৈর্ঘ্য বিকৃতি, তারপর হচ্ছে আয়তন বিকৃতি, আরেকটা কি দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আরেকটা হচ্ছে মোচড় বিকৃতি। আচ্ছা, মোচড় বিকৃতি, মোচড় বিকৃতি। আজকে একটু সবাই সময় রাখেন। হ্যাঁ, আমরা আজকে একটা পার্টি শেষ করে ফেলবো ইনশাল্লাহ, নেক্সট দিন যাতে আমরা প্রবাহিতে ঢুকে যেতে পারি, ঠিক আছে। বুঝছেন সবাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো এখন দেখেন, একটু আগে বিকৃতির গল্প শুনে আসলাম না, যে বিকৃতি মানে হচ্ছে চেঞ্জ, ঠিক আছে। ভাইয়া জাস্ট একটা উদাহরণ দেখেছে যে দৈর্ঘ্য বিকৃতি দেখাইছে। এখন বিকৃতি আবার 3 রকম হইতে পারে, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আর হচ্ছে মোচড় বা ব্যবর্তন বিকৃতি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের হয়তো বা 2টা একটা করে নাম আছে, সেই নামগুলো আপনারা দেখে নেবেন। তো আপনাকে যদি ডাইরেক্ট মোচড় বিকৃতি না বলে, আপনাকে যদি বলে যে ব্যবর্তন বিকৃতি বের করো, তাহলে যাতে আবার টাস্কি না খেয়ে যান, ঠিক আছে। বইয়ের মধ্যে নামগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। তো কোনটা কি দেখেন, বিকৃতি মানে সেম। বিকৃতি মানে কি, যে বাহ্যিক বল প্রয়োগের ফলে একক মাত্রায় যে পরিমাণ চেঞ্জ হবে সেটাকে আমরা কি বলবো, বিকৃতি বলবো। একক মাত্রায় যে পরিমাণ চেঞ্জ হবে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি, মনে করেন দৈর্ঘ্য বিকৃতি তো এইটাই, ঠিক আছে। এই যে মনে করেন একটা জিনিসের দৈর্ঘ্য ছিল এতটুকু, তার উপর বল প্রয়োগের ফলে, বাহ্যিকভাবে বল প্রয়োগের ফলে তার দৈর্ঘ্য হয়েছে এতটুকু, ঠিক আছে। তো এল, এটা মনে করেন L2, এটা হচ্ছে L1, ঠিক আছে, বা হচ্ছে এটা L। হ্যাঁ, তাহলে তার দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, L2 - L ইকুয়াল টু মনে করেন ছোট L, ঠিক আছে। তাহলে L দৈর্ঘ্য যখন ছিল তখন তার চেঞ্জ কতটুকু, বা দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, ছোট L। তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, L/L, ঠিক আছে। বা একক দৈর্ঘ্যে যেই চেঞ্জটা হচ্ছে সেটা কি, L/L। এইটাই কি আমার দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। আয়তনের বেলায়ও সেম। মনে করেন একটা গোলক আছে এইটুকু, এরকম, ঠিক আছে। গোলকের টোটাল আয়তনটা হচ্ছে কি আপনার মনে করেন V, ঠিক আছে। তো এখন করলাম কি, গোলকটা, এই সেম গোলককে আমি করলাম কি, চারপাশ থেকে প্রেসার দিলাম, ঠিক আছে। চারপাশ থেকে কি করলাম, প্রেসার দিলাম। প্রেসার দিয়ে কি করলাম, ওটা সংকুচিত করলাম, ঠিক আছে। এই সংকুচিত হয়ে সে এইটুকু হয়ে গেছে। হ্যাঁ, তো আগে যদি V1 থাকে, এখন হয়েছে কতটুকু, V2। তাহলে তার আয়তনের পরিবর্তন কত, V1 - V2, ঠিক আছে। তো V1 - V2 কে আপনি একটা V লিখতে পারেন, ঠিক আছে। তো লিখলেন, তাহলে তার আদি আয়তন কত ছিল, V1, ঠিক আছে। সেটার ফলে চেঞ্জ হয়েছে কতটুকু, V। একক আয়তনে চেঞ্জ হয়েছে কতটুকু, V1/V, ঠিক আছে। তার মানে সংখ্যাটা কি আসবে, বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আদি আয়তন, ঠিক আছে, একক আয়তনে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, কোনো বস্তুর একক আয়তনে কি পরিমাণ আয়তনের পরিবর্তন ঘটছে, সেটাকেই কি বলে, আমার হচ্ছে আয়তন বিকৃতি বলে, ঠিক আছে। তাহলে আয়তন বিকৃতির সংখ্যাটা কি আসলো, এইটা আসলো। আশা করি সবাই বুঝতে পারছেন, দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা এভাবে, আয়তন বিকৃতির সংজ্ঞা এভাবে। মোচড় বিকৃতি এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে মোচড় বিকৃতি। এটা একটু চেঞ্জ আছে। হ্যাঁ, কোথায় আমার ডাস্টারটা, কেউ না বুঝলে আমাকে বললেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু সহজ, এই জিনিসগুলো একটু করে ভাই বলে দিলাম। তো এখন দেখেন মোচড় বিকৃতি যদি বলি, ব্যাপার কি, মানুষ কমে যাচ্ছে কেন? আচ্ছা, সাদাব ভাইয়া চলে আসছে, মানুষ আবার বেড়ে যাবে এখন। তো দেখেন, মোচড় বিকৃতিটা নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা বই আছে, বা হচ্ছে মনে করেন একটা চারকোনা আয়তকার বস্তু আছে, ঠিক আছে। আয়তকার বস্তুটা এই জায়গায় মনে করেন দৃঢ়ভাবে সংযুক্ত করা আছে, ঠিক আছে। কি, এই জায়গাটা দৃঢ়ভাবে সংযুক্ত করা আছে। এখন আমি যদি ওকে এদিকে বল প্রয়োগ করি, ওকে এই যে স্পর্শক বরাবর যদি এই তল
এখানে একটা তল, এখানে একটা তল, একটা তল ফিক্সড, আরেকটা তলের মধ্যে কি করতেছি আমি স্পর্শক বরাবর বল প্রয়োগ করতেছি। তো বল প্রয়োগ করলে কি হবে, বস্তুটা কি একটু বেঁকে যাবে না, বেঁকে গিয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে, এই যে অনেকটা এরকম হয়ে যাবে, কারণ কি আমি বল প্রয়োগ করছি, ঠিক আছে, তার ফলে বস্তুটা বেঁকে এরকম হয়ে গেল, এই যে দেখেন। তো এখন যে এরকম হয়ে গেল, হ্যাঁ, এই যে এরকম হয়ে যাওয়ার ফলে দেখেন এই যে লম্বের সাথে সে যে কোণটা উৎপন্ন করছে না, এই কোণটাকে আমরা কি বলি, ব্যাবর্তন বিকৃতি, ঠিক আছে, যে আদি অবস্থার সাথে সে কতটুকু চেঞ্জ হয়ে গেল, কতটুকু চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে এই কোণটা নির্দেশ করতেছে, এটাকে আমরা কি বলতেছি, ব্যাবর্তন বিকৃতি, ঠিক আছে। তো একটা জিনিস দেখেন আপনারা ভালোভাবে, তো ব্যাবর্তন বিকৃতির সংজ্ঞাটা আমরা কিভাবে দিব দেখেন, মনে করেন এই জায়গা থেকে এইটুকু দূরত্ব ছিল, মনে করেন এ বি, ঠিক আছে, এই জায়গা থেকে এইটুকু দূরত্ব কি এ বি। তো এ বি দূরত্বে যখন অবস্থান করে, ঠিক আছে, তখন তাদের মধ্যকার যেই পরিবর্তন হয়েছে সেটা কতটুকু পরিবর্তন হয়েছে, থিটা পরিমাণ, ঠিক আছে, বা হচ্ছে তার যে অবস্থার চেঞ্জ হয়েছে সেটা কতটুকু হয়েছে, থিটা পরিমাণ চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের সবসময় বিকৃতি কি একক দৈর্ঘ্যে যে পরিবর্তন হয় বা একক আয়তনে যে পরিবর্তন হয় বা একক মাত্রায় যে পরিবর্তন হয়, তাহলে এ বি দূরত্ব থাকার ফলে চেঞ্জ হয়েছে এতটুকু থিটা পরিমাণ। তাহলে একক দূরত্ব থাকলে কতটুকু চেঞ্জ হতো, থিটা বাই এ বি পরিমাণ, ঠিক আছে, থিটা বাই এ বি পরিমাণ। অথবা হচ্ছে জিনিসটা এইভাবে আমরা না বলি, জিনিসটা আমরা অন্যভাবে বলবো, ঠিক আছে, দেখেন মনে করেন এটা বি, এটা সি, ঠিক আছে, যখন এ বি দৈর্ঘ্যে ছিল, এ বি দৈর্ঘ্যে ছিল তখন পরিবর্তন হয়েছে কতটুকু, বিসি পরিমাণ পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এ বি দৈর্ঘ্যে ছিল তখন কতটুকু পরিবর্তন হয়েছে, বিসি পরিমাণ। তাহলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ পরিবর্তন ঘটছে, বিসি বাই এ বি, ঠিক আছে। এরকম কেন করব দেখেন, তো বিসি বাই এ বি হলো না, তো এখন দেখেন বিসিটাকে আমি কি ধরতে পারি, লম্ব ধরতে পারি, আর এ বিটাকে আমি কি ধরতে পারি, ভূমি ধরতে পারি। তাহলে মানে দেখেন লম্ব বাই ভূমি, তার মানে কি টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি বলতে পারি না, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো লম্বটা কত আপনার বিসি আর ভূমিটা কত এ বি, ঠিক আছে। এই যে দেখেন বিসি এ বি আর টেন থিটা, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক বানাইছি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ছিল, ঠিক আছে। তো এখান থেকে আপনি থিটাটা পাইলে কি পেয়ে যাবেন, আপনি ব্যাবর্তন বিকৃতি বা ব্যাবর্তন কোণটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এইটা ছিল মোটামুটি বিকৃতির ঘটনা, হ্যাঁ, এই সূত্রগুলো মনে রাখেন, আমরা একটু পরে অঙ্ক করব, ঠিক আছে। এখন একইভাবে তিনটা বিকৃতি যেভাবে আমরা পেলাম, ঠিক আছে, অনুরূপভাবে আমরা তিনটা কি বের করব, তিনটা পীড়ন বের করব, হ্যাঁ। বিকৃতির জন্য যেমন তিনটা পাইছি সেরকম তিনটা পীড়ন, একটা কি দৈর্ঘ্য পীড়ন, একটা আয়তন পীড়ন আর একটা মোচড় পীড়ন। তো পীড়নের ক্ষেত্রে আমরা কি জানতাম যে একক ক্ষেত্রফলে কি পরিমাণ চেঞ্জ হয়েছে সেটাই কি আমার পীড়ন বোঝাচ্ছিল না। আচ্ছা, তো এখন দেখেন দৈর্ঘ্যের ক্ষেত্রে কি দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। আচ্ছা, পীড়নটা কি দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখেন, পীড়ন হচ্ছে এফ বাই এ, সবার ক্ষেত্রে কি পীড়ন কি এফ বাই এ। এখন দেখেন দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে, জিনিসটা কি দাঁড়াবে আপনারা বলেন তো আমাকে, দেখি কমেন্ট সেকশনটা ভাই কিছুক্ষণ চেক করি, কমেন্ট সেকশনটা চেক করতেছি। দেখেন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার কি হয়, আমি যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানি আমি তো ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো, হ্যাঁ। যে এ ক্ষেত্রফলে জন্য আপনার এই ক্ষেত্রফলের জন্য বাধাদানকারী বল হচ্ছে এফ পরিমাণ, তাহলে একক ক্ষেত্রফলের জন্য কতটুকু এফ বাই এ পরিমাণ, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট দৈর্ঘ্য বিকৃতিটা নির্দেশ করবে, ঠিক আছে। তারপরে দিয়ে হচ্ছে যে আপনার অনুরূপভাবে আয়তন বিকৃতিটা কি, যে আপনার বস্তু একটা গোলক, গোলকের কি আছে ক্ষেত্রফলও আছে, গোলকের কি আছে আয়তনও আছে, ঠিক আছে। গোলকের ক্ষেত্রফলও থাকে, গোলকের কি থাকে আয়তনও থাকে। তো আমার তো পীড়ন বের করতে বলছে, আয়তন পীড়ন বলছে, তো সেই জন্য আমার কি লাগবে, পীড়নের সংজ্ঞায় কিন্তু এটা বলছে যে একক ক্ষেত্রফলে কত বাধাদানকারী বল লাগবে, ঠিক আছে। তাহলে আমার তো এখানে আয়তন নিয়ে কাজ নেই, তাহলে আমি এটার ক্ষেত্রেও কি বলবো, এ ক্ষেত্রফলের জন্য বল লাগবে এফ পরিমাণ বাধাদানকারী, একক ক্ষেত্রফলের জন্য কি এফ বাই এ পরিমাণ লাগবে, ঠিক আছে। দেখেন দুইটার ক্ষেত্রে কিন্তু কথা সেমই, ঠিক আছে, ঘুরে ফিরে সবগুলোর কথাই কি সেম, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার ব্যাবর্তন পীড়ন, ব্যাবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাবর্তনের ক্ষেত্রে কিন্তু ঘটনা আছে। ব্যাবর্তনের ক্ষেত্রে ঘটনাটা কি, বস্তুটা এরকম ছিল, স্পর্শক বরাবর যে বলটা প্রযুক্ত করছে সেটা হচ্ছে আপনার প্রযুক্ত বল, এবং এই বলের প্রভাবে সে কি করছে, এই দেখেন তো এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে না, ঠিক আছে। আচ্ছা, তাইলে যদি এই ক্ষেত্রফলের পরিবর্তনের জন্য তার উপর আমি কোন বল প্রয়োগ করছি, এই এফ বল প্রয়োগ করছি, আপনাকে কিন্তু স্পর্শক বরাবর যেই বল সেটা নিতে হবে। এটা কোন বরাবর, স্পর্শক বরাবর, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফলের জন্য পীড়ন কতটুকু হবে, এফ বাই এ পরিমাণ। তাহলে এখন দেখেন আমরা বিকৃতি থেকে তিনটা বিকৃতি জানছি, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি আর হচ্ছে ব্যাবর্তন বিকৃতি। পীড়ন থেকে জানছি দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন আর হচ্ছে কি মোচড় পীড়ন বা ব্যাবর্তন পীড়ন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, পীড়নের ঘটনা এটা, হ্যাঁ। তো এটা গেল, এটা কি সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান তো দেখি। আপনারা এগুলো জানেন অবশ্য, আমি জানি, তারপর আমি একটু বলতেছি জাস্ট মনে করায় দেওয়ার জন্য। ইনশাল্লাহ পাশ করে যাবেন, দোয়া থাকবে সবার জন্যই, ঠিক আছে।
আয়তন বিকৃতিটা আরেকবার বুঝান। আচ্ছা ভাই, আয়তন বিকৃতিটা কি? মনে করেন আদিতে আয়তন ছিল এটা V1, ঠিক আছে, চারদিক থেকে তাকে আমি কি করলাম, প্রেসারাইজড করলাম। হ্যাঁ, তো প্রেসারাইজ যখন করলাম তখন কি হবে, চারদিক থেকে প্রেসারাইজ করছি, সে আদি আয়তন থেকে সে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তার আয়তনের পরিবর্তন কতটুকু হবে, আয়তনের পরিবর্তন ডেল ভি ইকুয়াল টু V1 মাইনাস V2 হবে, ঠিক আছে। তো আমরা কি জানি বিকৃতি মানে কি, একক পরিমাণে একক মাত্রায় যে পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে বিকৃতি। তাহলে V1 যখন ছিল তখন তার পরিবর্তন মানে আদিতে যদি V1 থাকে তার পরিবর্তন হয় কতটুকু, V1 মাইনাস V2। তাহলে একক আয়তনের পরিবর্তন কতটুকু হয়, সেটাই তো তার কি আয়তন বিকৃতি। এই যে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1, এটাই কি তার আয়তন বিকৃতি। আশা করি যে বুঝেন নাই এখন বুঝে গেছেন, ঠিক আছে। সহজ জিনিস, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, এগুলো যা সংজ্ঞা মনে রাখবেন আর হচ্ছে সূত্রগুলো মনে রাখবেন। তো এখন মূল যেই কথা, সেখান থেকে হচ্ছে আমরা মূল সূত্রগুলাই যাব এখন, ঠিক আছে। মূল সূত্রগুলো গিয়ে অঙ্ক করবো, ইয়াংয়ের গুণাঙ্ক টুণাঙ্ক এখন আসবে। তো দেখেন বিজ্ঞানী হুক সে কি করছে, একটা জিনিস পর্যবেক্ষণ করছে, ঠিক আছে। সে একটা জিনিস পর্যবেক্ষণ করছে যে যতক্ষণ পর্যন্ত একটা বস্তু স্থিতিস্থাপক আছে, মনে করেন স্প্রিং, যতক্ষণ পর্যন্ত সে স্থিতিস্থাপক আছে ততক্ষণ পর্যন্ত তারা যত টানবো, ঠিক আছে, সে তত কি সামনে আগাবে না। তো যত বল দিব তার উপর আমি যত বল দিব নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে যত বল দিব সে কি সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া বল দিবে তার উল্টা দিকে, ঠিক আছে। সে কি করবে, সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া বল দিবে তার উল্টা দিকে, ঠিক আছে। এটা কি আপনার গড় প্রতিরোধকারী বলটা, এটা না, এই প্রতিক্রিয়া বলটাকে কি কিন্তু আমরা কি বলবো, গড় প্রতিরোধকারী বল, ঠিক আছে। তো এখন মনে করেন এই ক্ষেত্রফল এটার, তো এই ক্ষেত্রফলে গড় প্রতিরোধকারী বল হচ্ছে F, তাহলে একক ক্ষেত্রফলে গড় প্রতিরোধকারী বল যেটা হবে সেটাকে আমরা কি বলবো, পীড়ন বলবো, ঠিক আছে। তো এখন ও বলছে কি, দেখেন এই যে একক ক্ষেত্রফলে যত বল প্রযুক্ত হবে আমরা এখন সেটা নিয়ে হিসাব করব, কারণ কি সূত্রগুলোর মধ্যে সবকিছু এককে নিয়ে হিসাব করে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যে বলটা স্প্রিংকে যে আমি কন্টিনিউয়াসলি টানতেছি, হ্যাঁ টানতেছি, সে যে বাড়তেছে, এই বলটা কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে। এই বলটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে, আগে যদি 5 থাকে পরের বার হবে 5.1, আগে যদি 5.1 থাকে পরের বার হবে 5.2, এভাবে করে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে, ঠিক আছে। তার মানে কি গড় প্রতিরোধকারী বলটাও কি আপনার কন্টিনিউয়াসলি বাড়তেছে বা চেঞ্জ হচ্ছে, কারণ কি ক্রিয়ার প্রতিক্রিয়া কি পরস্পর সমান, এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। সেই জন্য এটাকে হচ্ছে যে আপনার প্রতিরোধকারী বল বলে, বা হচ্ছে মানে স্প্রিং এর ক্ষেত্রে এই জিনিসটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে প্রত্যয়নী বল, ঠিক আছে। প্রত্যয়নী বল বলে। প্রত্যয়নী বল কখন হবে, যখন হচ্ছে যে আপনার মানে বল কন্টিনিউয়াসলি বাড়বে স্প্রিং এর ক্ষেত্রে, তখন যে উদ্ভূত যে উল্টা দিকের বলটা সেটাকে আমরা কি বলবো, প্রত্যয়নী বল। তো এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। তো এখন বিজ্ঞানী হুক কি বলছে, বিজ্ঞানী হুক বলছে যে যতক্ষণ স্থিতিস্থাপক সীমায় আছে ততক্ষণ আমি যত পীড়ন দিব তত কি পাবো, বিকৃতি পাবো, ঠিক আছে, বা পীড়ন সমানুপাতিক বিকৃতি, সে এটা বলছে। বিজ্ঞানী হুক কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর কি সমানুপাতিক, এটা কে বলছে, বিজ্ঞানী হুক বলছে। তার মানে হচ্ছে তাকে আপনি যত বেশি পীড়ন দিবেন, পীড়ন বেশি দেওয়া মানে কি, এটা বেশি দেওয়া, আর এটা বেশি দেওয়া মানে কি বল বেশি দেওয়া না, তার মানে বল যত দিব ততই তো বিকৃতি হবে, এটা তো আমরা জানি। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ইকুয়াল টু কি আপনার একটা সমানুপাতিক, আচ্ছা পীড়ন ইকুয়াল টু কে ইন্টু কি বিকৃতি না, তো কে ইন্টু বিকৃতি, তাহলে কে এর মান কি পীড়ন বাই হচ্ছে বিকৃতি, ঠিক আছে। এই যে কে, এই কে কে কি বলে, এই কে কে বলা হয় হচ্ছে আপনার স্থিতিস্থাপক ধ্রুবক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক, ঠিক আছে। এই তিনটা জিনিস বলা যায়, ঠিক আছে। তো যত এই সূত্র ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, বা হচ্ছে তার উপর থেকে বল সরাই নিলে সে আগের জায়গায় ফিরে আসবে, ঠিক আছে। তো এখন দেখেন এই কে থেকে আমরা কতগুলো সূত্র বানাবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে, এই কে কিসের উপর ডিপেন্ড করে, এই কে ডিপেন্ড করে হচ্ছে যে বস্তুর উপাদানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যে মনে করেন তামার তৈরি দুইটা জিনিস, একই বস্তু তামার তৈরি যদি দুইটা জিনিস হয়, দুইটা বস্তুরই কি হবে, কে এর মানটা সেম হবে, ঠিক আছে, কারণ বস্তু তো এক, তাই না, বস্তু এক, তাদের বিকৃতি আর পীড়নের রেশিও কি হবে, সেম হবে। তো এখন দেখেন আমরা কে ইকুয়াল টু কি জানলাম, পীড়ন বাই বিকৃতি জানলাম, হ্যাঁ, পীড়ন বাই বিকৃতি। তো এখন আপনাদের বইয়ের মধ্যে কি আছে, ইয়াংস মডুলাস আছে, তারপরে দেওয়া হচ্ছে বাল্ক মডুলাস আছে, আচ্ছা বাংলায় কি বলে এগুলারে, ইয়ং এর গুণাঙ্ক আছে, তারপরে দিয়ে হচ্ছে আয়তন গুণাঙ্ক আছে, দৃঢ়তার গুণাঙ্ক আছে বা ব্যবর্তন গুণাঙ্ক আছে, ঠিক আছে। ইয়ং এর গুণাঙ্ক কি, ইয়ং এর গুণাঙ্কটা কি, ইয়ং এর গুণাঙ্কটা হচ্ছে যখন হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন করব, ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্যের গুণাঙ্ক, ঠিক আছে। যখন হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ঘটবে
তখন সেখানে দৈর্ঘ্য বিকৃতি ঘটা মানে কি, বিকৃতি ঘটা মানে সেখানে একটা পীড়ন আছে, ঠিক আছে, দৈর্ঘ্য বিকৃতি ঘটবে, তখন সেখানে কি হবে, অবশ্যই একটা পীড়নের সৃষ্টি হবে। তো এই পীড়ন আর বিকৃতি, দৈর্ঘ্যের ক্ষেত্রে যে পীড়ন আর বিকৃতি হবে, এই পীড়ন আর বিকৃতির যে অনুপাত সেটাকে আমরা কি বলবো, ইয়াংস মডুলাস। ইয়াংস মডুলাসকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, মানে কে এর মানটা ওয়াই, ঠিক আছে। আর পীড়ন মানে কি, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ। আর হচ্ছে বিকৃতি মানে কি, বিকৃতির সূত্রটা ভাইয়ারা একটু আগে দেখছি, এল বাই এল, যেখানে এই এলটা নির্দেশ করে কি, আদি সেকেন্ড অবস্থা আর আদি অবস্থা এই দুটার বিয়োগফল, বা আদি অবস্থার সেকেন্ড অবস্থা এই দুটার বিয়োগফল, যেটাই বলেন না কেন, ঠিক আছে, বা পরিবর্তনটা হচ্ছে এটা নির্দেশ করে এই এলটা, ঠিক আছে। তার মানে আমরা কি জানি, দেখেন পীড়ন এফ বাই এ আর বিকৃতি কি এল বাই এল, ঠিক আছে। এই যে ইয়াংস মডুলাসটা আমার দাঁড়ায় গেল সূত্রটা। তাহলে এখন দেখেন, এখন যেহেতু ইয়াংস মডুলাস, হ্যাঁ, তো এখন মনে করেন যে এইখানে মনে করেন একটা বস্তু ঝুলাইছি, ঠিক আছে, বস্তু ঝুলাইলে কি ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ এর মান কি হবে, এম জি হবে, ঠিক আছে, এম জি হবে। আর এ নিচে চলে গেল, আর হচ্ছে এই এলটা উপরে গেল, এই এলটা এখানে আসলো, তো এই যে ইয়াংসের মডুলাসটা চলে আসলো, খুবই সহজ, ঠিক আছে। তো এখন যদি আমরা হচ্ছে এটা কার ক্ষেত্রে, দৈর্ঘ্যের গুণাঙ্ক বা ইয়াংয়ের গুণাঙ্ক যদি বলি, এটা কার ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে। এখন যদি আয়তনের ক্ষেত্রে বলি, সেটা কিভাবে আসবে, আয়তনের ক্ষেত্রে আপনারা আমাকে বের করে দেন তো সবাই, দেখি কে কে পারেন, সবাই পারা উচিত, ঠিক আছে। আয়তনের গুণাঙ্কের ক্ষেত্রে কি আসবে দেখেন তো, বাল্ক মডুলাস, হ্যাঁ। তো পীড়ন কি, পীড়ন কিন্তু ভাইয়া কিন্তু একটু আগে দেখাইছি, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন বা হচ্ছে ব্যবর্তন পীড়ন, সবগুলোর মধ্যে কি পীড়ন কি এফ বাই এ, ঠিক আছে। তার মানে পীড়ন কি এফ বাই এ। আর হচ্ছে যে আপনার বিকৃতি কি, বিকৃতি হচ্ছে যে মনে করেন আপনার আয়তন চেঞ্জ, সেটা বিয়োগফল হচ্ছে ডেল ভি আর হচ্ছে ভি, ঠিক আছে। তার মানে কি এফ ইন্টু ভি ডিভাইডেড বাই এ ইন্টু ডেল ভি, ঠিক আছে। এই যে বাল্ক মডুলাসের যে সূত্র, সেই সূত্র দাঁড়িয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ও আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু এইখানে একটা কথা বলতে পারি, আপনাকে অনেক সময় কি এফ বাই এর মান না দিয়ে আপনাকে হচ্ছে চাপের মান দিয়ে দিল, হ্যাঁ, পি ইকুয়াল টু কি এফ বাই এ না, তো আপনি চাইলে এখানেও চাপ নিতে পারেন। আবার হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে চাপের কথাটা থাকে এই আয়তনের মধ্যে, ঠিক আছে। তার মানে কি পি ইকুয়াল টু কি এফ বাই এ, তার মানে পি ভি বাই ডেল ভি, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। আর ব্যবর্তন পীড়ন কি হবে, ব্যবর্তন পীড়নটা কি হবে সবাই দেখেন তো, ব্যবর্তন পীড়নটা হবে, সরি ব্যবর্তন পীড়ন না, ব্যবর্তন গুণাঙ্ক। ব্যবর্তন গুণাঙ্কটা কি হবে, ব্যবর্তন পীড়ন ডিভাইডেড বাই কি, ব্যবর্তন বিকৃতি যেটা সেটা। আর বিকৃতিটা কি, ওই যে থিটাটা না, বিকৃতিটা কি আমাদের থিটাটা, ঠিক আছে। তার মানে কি ব্যবর্তন পীড়নকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল টু কি এফ বাই এ থিটা, এই হচ্ছে আপনাদের ব্যবর্তন পীড়ন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কোনটা কি। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই থিটাটা হচ্ছে যে কি আপনার, থিটাটা হচ্ছে রেডিয়ানে নিতে হবে, এই থিটাটা রেডিয়ানে হিসাব করবেন, কখনো ডিগ্রিতে হিসাব করবেন না। আর এই এফটা কি, এফটা হচ্ছে স্পর্শকীয় বল। তো সবার কি এই যে হুকের সূত্র থেকে যে আমরা বিভিন্ন গুণাঙ্ক বের করলাম, ইয়াংস মডুলাস, বাল্ক মডুলাস, তারপরে ব্যবর্তন গুণাঙ্ক, সবার কি এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। তাহলে আমরা এখন কিছু অঙ্কে যাব, ঠিক আছে, এই সূত্রগুলো মাথায় রাখবো এবং অঙ্কে যাব। হ্যালো জি, কে জানি চাইনিজ ভাষা লিখতেছে, কে এটা দেখছি, নাম বলতেছি না। তো এই চাইনিজ ভাষা লিখতেছেন যে, আমি তো কিছু বুঝি না, কি লেখেন, নাকি ইমোজি দেন? আমার মোবাইলে ইমোজি সাপোর্ট করে না, আমার এই মোবাইলটা ভালো না, ঠিক আছে। তো ও আচ্ছা, একটা জিনিস বাকি রয়ে গেছে, সংনম্যতা। কি সংনম্যতা? সংনম্যতা কি? সংনম্যতা হচ্ছে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এই যে আমি যে একটু আগে বললাম, এত আয়তন আছে একটা বস্তুকে, আমি কি করলাম, চারদিক থেকে সমচাপ দিব, চারদিক থেকে কি দিব, সমচাপ দিব। কি সমচাপ দিব? সমচাপ দিলে বস্তুটা কি হবে, বস্তুটা সংকুচিত হবে না, বা বস্তুটা আয়তন কি হবে, আয়তন কি হ্রাস পাবে না, ঠিক আছে। চারদিক থেকে কোনো একটা বস্তুর উপর যখন আমি প্রেসার দিব বা সমচাপ দিব, তখন বস্তুটার আয়তন হ্রাস পাবে, ঠিক আছে। এই যে আয়তন হ্রাস পাওয়ার যে ঘটনা, এইটাকে আমরা কি বলবো, সংনম্যতা বলবো, ঠিক আছে। তো বস্তুর ক্ষেত্রে আমরা দেখেন, আমরা সংনম্যতা কিভাবে বের করে, সংনম্যতা বের করার সূত্রটা হচ্ছে, এতক্ষণ আমরা কি শিখছি, এতক্ষণ আমরা শিখছি যে আপনার সংনম্যতা কোন ক্ষেত্রে আসবে, প্রথমে এটা দেখেন আয়তনের ক্ষেত্রে আসবে, ঠিক আছে। এতক্ষণ আমরা কি শিখছি, আয়তনের ক্ষেত্রে আমরা কি শিখছি, আয়তনের ক্ষেত্রে আমরা শিখছি যে আপনার আয়তন পীড়ন বাই হচ্ছে আয়তন বিকৃতি, এই না ঘটনা। আর সংনম্যতা কি হবে, আয়তন মানে উল্টা হবে, আয়তন বিকৃতি ডিভাইডেড বাই আয়তন পীড়ন, ঠিক আছে, বা হচ্ছে পীড়ন বিকৃতি বাই পীড়ন, ডাইরেক্ট লেখেন, সমস্যা নেই কোনো, আপনারা তো বুঝেই নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, সংনম্যতা কি, বিকৃতি বাই পীড়ন, হ্যাঁ। তার মানে আপনাকে যদি কোনো একটা বস্তুর সংনম্যতা দেওয়া থাকে এবং সেখান থেকে আপনাকে যদি বলে যে তুমি হচ্ছে যে এবার আয়তন গুণাঙ্কটা বের করে দাও, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন,
আয়তন গুণাঙ্ক তো হচ্ছে সংলম্বতা তো হচ্ছে আয়তন গুণাঙ্কের উল্টা করছি রেশিওটা, তার মানে এটা করে ডিভাইডেড বাই হচ্ছে 1/, এত দিবেন 1/, এটার মানটা দিবেন, এটার মানটা দিলে কি পেয়ে যাবেন আপনি আয়তন গুণাঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। সংলম্বতাটাও খুব সহজ একটা জিনিস, জাস্ট আপনাকে হচ্ছে কি একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, এখানে এটা নিয়ে বিস্তারিত তেমন কোনো ব্যাখ্যা দেওয়া নাই। আচ্ছা, তো এখন আমরা কয়েকটা অঙ্ক করি, চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ পর্যন্ত সবাইকে সব ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান তো, ভাইয়া তাহলে একটু অঙ্কে ঢুকবো। ভাইয়া ব্যবর্তন গুণাঙ্কটা বুঝি নাই। আচ্ছা ভাইয়া ব্যবর্তন গুণাঙ্কটা বুঝাচ্ছি। দেখেন, যে কোনো গুণাঙ্কের বেলায় কি, যে কোনো গুণাঙ্কের বেলায় হচ্ছে যে আপনার ওইটার পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে, তাহলে ব্যবর্তন গুণাঙ্ককে এন দ্বারা প্রকাশ করলাম, তাহলে কি হবে ব্যবর্তন পীড়ন ডিভাইডেড বাই কি হবে ব্যবর্তন বিকৃতি হবে, তাই না ভাইয়া? আচ্ছা, তো এখন দেখেন ভাইয়া ব্যবর্তন বিকৃতিটা আরেকবার দেখাই আপনাকে। এই যে স্পর্শকীয় বল এফ হইলে মনে করেন সে কি এতটুকু, ওই যে আদি অবস্থা থেকে সে এতটুকু পরিমাণ মনে করেন বেঁকে গেল। ঠিক আছে, এই যে বেঁকে গেল এই কোণটাকে আমি কি বলছি, এই কোণটাকে কিন্তু আমরা কি ব্যবর্তন বিকৃতি বলছিলাম। ঠিক আছে, যে আদি অবস্থার সাথে লম্ব অবস্থার সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, বা একক দৈর্ঘ্যে তার পরিবর্তন কতটুকু, কত ডিগ্রি কোণ পরিবর্তন হয়েছে সেটাই কি ছিল তার ব্যবর্তন বিকৃতি ছিল। তার মানে বিকৃতির মানটা কত, থিটা, সেটা আমরা জানি। ব্যবর্তন বিকৃতি থেকে আগের পৃষ্ঠা উল্টায় দেখেন। আর ব্যবর্তন পীড়ন কি ভাইয়া কিন্তু দেখাইছি, তিনটা ক্ষেত্রেই পীড়নের মান কি F/A, বা একক ক্ষেত্রফলে বলের যেই গড় প্রতিরোধকারী বল যেটা, সেটার যে চেঞ্জ সেটা হচ্ছে F। ঠিক আছে, তাহলে আপনার এটা কি দাঁড়াচ্ছে F/A থিটা দাঁড়াচ্ছে। এই হচ্ছে যে ব্যবর্তন গুণাঙ্ক। ঠিক আছে, আশা করি এখন বুঝে গেছেন। দেখি আর কার কোথায় সমস্যা। অঙ্ক করব তার আগে সমস্যা শেষ করে ফেলতে চাচ্ছি। ক্লিয়ার স্যার, ক্রিস্টাল ক্লিয়ার, খুব ভালো। ক্রিস্টাল ক্লিয়ার হলে আমারই ভালো। তো এখন দেখেন, দেখি কে কে পারেন এটা আমি বলবো না। হ্যাঁ, আচ্ছা না এইটা পরে করাই। হ্যাঁ, তার আগে আরেকটা বলি। দেখেন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে। এই যে একটা গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে কত 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো গোলকের পৃষ্ঠে যে বল প্রয়োগ করছি, সেটা হচ্ছে কত 400 নিউটন। তো এটার পীড়ন কত সবাই আমাকে করে দেন খুব দ্রুত। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে, গোলকের পৃষ্ঠে এত বল প্রয়োগ করছি, ওর পীড়ন কত? খুবই সহজ করে ফেলেন দেখি সবাই পারেন কিনা। তারপর একটা অঙ্ক দিব, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। ঠিক আছে, ওটা দেখি, ওইটা আরো সহজ লাগবে হয়তো এটা পারলে। বুঝছি ভাইয়া, ধন্যবাদ। আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, এই যে দেখেন ক্লাসে কিন্তু মানুষ অনেক কম। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে না আমার ক্লাসটা আপনাদের উপকার হচ্ছে, বা হচ্ছে ক্লাসটা আপনার বন্ধুদের উপকারে আসতে পারে, তো ওদেরকে মেনশন দিবেন, ওদেরকে শেয়ার দিয়ে ওদেরকে জানাবেন যে ক্লাস হয়, আসো একসাথে ক্লাস করি, সমস্যা তো নাই। একসাথে পড়ালেখা করলে একটা জিনিস ভালো কি জানেন, একসাথে পড়ালেখা করলে একটা জিনিস ভালো হচ্ছে যে আপনি একটা জিনিস ধরেন কোনো কারণে বুঝেন নেই, আপনি কমেন্টে এক্সপ্রেস করতে পারলেন না, ভাই কমেন্টটা দেখি নেই, আপনি আপনার ফ্রেন্ডের সাথে মানে চেষ্টা করতে পারবেন, কনসাল্ট করতে পারবেন, বুঝতে পারবেন। আবার হতে পারে কি মনে করেন যে ভাইয়া যে বইয়ের পিছনে অনেক অঙ্ক থাকে, সব অঙ্ক কিন্তু ভাইয়া করায় দিই না। হ্যাঁ, তো মনে করেন একসাথে কয়েকদিন বন্ধু বান্ধব মিলে একদিন বসবেন, আড্ডা এমন দেয় না, ওরকম একসাথে অঙ্কগুলো করে ফেলবেন। ঠিক আছে, তো এরকম হইতে পারে। তো একসাথে যদি ক্লাস করেন জিনিসটা ভালো হবে, আর বেশি মানুষ দেখলে আমারও ভালো লাগে। ঠিক আছে, এই অঙ্কটা কতক্ষণ লাগে দেখি, করেন কুইক। পীড়ন কি F/A, সূত্রই বলে দিছি। ঠিক আছে, এই এফটা কি বাহির থেকে যে বলটা দিতেছি। ঠিক আছে, এটা কি প্রযুক্ত বল। আর আমার এফটা কি হওয়ার কথা, আমার এফটা হওয়ার কথা হচ্ছে প্রতিরোধকারী বল। ঠিক আছে, প্রতিরোধকারী বল। এখন আমি বাহির থেকে যত দিব প্রতিক্রিয়া স্বরূপ তো প্রতিরোধকারী বল এইটাই হবে, তাই না? তার মানে কি এফ এর মান কি হবে 400 হবে। খেলাটা হচ্ছে এই এতে। ঠিক আছে, এ কি ভাই কিন্তু বলেছি এটা একটা গোলক, নট বৃত্ত। কি বলছি, এটা একটা গোলক। গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি 4πr²। এই আর এর মান কত, আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা যেহেতু নিউটনে আছে, এটাকেও আমরা এসআই এককে নিয়ে যাব, সেন্টিমিটারে মিটারে নেবেন, তারপরে দিয়ে কাজ শেষ। এখান থেকে যেটা আসবে সেটাই উত্তর। কার কত আসছে আমাকে কুইক জানান, আমি দেখি কার কত আসছে। কিরে পোলাবেন, কেউ অঙ্ক করে নাই? আপনারা কি সেন্টিমিটারকে মিটারে নেন নাই? উত্তর এত কেন? সেন্টিমিটার কিন্তু মিটারে নিতে হবে।
ফার্স্টে 100 সেন্টিমিটারকে মিটারে নেন, তারপরে দিয়ে হচ্ছে যে আপনি অঙ্কটা করেন, তারপর যা আসবে সেটাই উত্তর। ঠিক আছে, দেখি কয়জন করছেন। ওরে বাবা, এত চেঞ্জ আসতেছে কেন আপনাদের? দেখি তো, আমার সাথে হিসাব করেন। ঠিক আছে, এই যে মিটার এককে নেন, 5/100 করেন। 5/100 করলে কত আসার কথা? 0.05 মিটার আসার কথা। ঠিক আছে, 0.05 মিটার আসার কথা। আচ্ছা, তারপর হ্যাঁ, আচ্ছা আপনাদের ঠিক আছে মনে হয়, আপনাদের মেবি এইটা আসছে। বুঝছি, আপনাদের মেবি 4000 ডিভাইডেড বাই পাই এই টাইপের কিছু একটা আসছে হয়তো আপনাদের। হ্যাঁ, 4000 না, 40,000 ডিভাইডেড বাই পাই প্যাসকেল, এটা করলে হয়তো আপনাদের ওই মানটা আসে। বুঝছি, আপনাদের ঠিক আছে, সবার হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটায় যাই। হ্যাঁ, পরের অঙ্কটা কোথায় আসছে দেখেন, খুবই সহজ একটা অঙ্ক, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে আপনার 13-14 সালে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই অঙ্কটা আরও সহজ। 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা বস্তুর উপর, ঠিক আছে, 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা বস্তুর উপর খাড়াভাবে 100 নিউটন বল প্রযুক্ত করা হয়েছে। 100 নিউটন বল প্রয়োগ করা হইলে এর পীড়ন কত? দেখেন খুব সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, এর পীড়ন কত? তো পীড়ন কি? পীড়ন হচ্ছে যে F/A। দেখি আপনারা কে কে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পান 13-14 সালে, করে ফেলেন, জানান, খুব দ্রুত জানান। সহজ জিনিস না? আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি এখন ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। এটা শেষ করেন, তারপর আমরা কঠিনের দিকে যাই। আমরা দুইটা পীড়ন দেখলাম আর কি। হ্যাঁ, হয়েছে 12,732। ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিকভাবে করবেন, তাইলেই হবে। ঠিক আছে 12,732। কোথায় বাচ্চারা, কত আসছে? অঙ্কটাকে আরেকবার বলবো, আবার বলি। 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা বস্তুর উপর খাড়াভাবে 100 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত? হাতের কাছে ক্যালকুলেটর নিয়ে বসবেন। এই কে জানি 1 প্যাসকেল লিখছে, না হয় নাই। 1 প্যাসকেল কেন হবে? আপনারা একটা জিনিস বারবার মিস্টেক করতেছেন, এখানে সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, আপনাদেরকে এটাকে কিসে নিতে হবে? মিটার স্কোয়ারে নিতে হবে। কারণ কি, এটা কিসে দেওয়া আছে? এসআই এককে। এটা কিসে দেওয়া আছে? সিজিএস এককে। দুটাকে এসআই এককে নিতে হবে রে বোকা। এসআই এককে না নিলে আবার আপনারা উত্তর দিচ্ছেন প্যাসকেলে। প্যাসকেল মানে কি? 1 প্যাসকেল মানে হচ্ছে 1 নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, তো আপনি মিটারে না নিয়ে আপনি প্যাসকেলে কীভাবে নিচ্ছেন? ঠিক করেন। এই ভুল তো মানা যাবে না, এইগুলো ভুল করলে তো লাভ নাই। উত্তর আসবে মেবি 10,000 প্যাসকেল। ঠিক আছে, উত্তর কি আসবে? 10,000 প্যাসকেল। এই যে যারা হচ্ছে যে 1 প্যাসকেল বলছেন, দেখেন এটা কই আসছে। ঠিক আছে, বুঝা শুনে উত্তর দিয়েন ভবিষ্যতে, আশা করি সবাই পারবেন। ভবিষ্যতে বুঝা শুনে উত্তর দিলে এই জায়গায় চান্স পাওয়া সহজ। ঠিক আছে, আচ্ছা তাইলে আসেন, এত সহজ জিনিস এবার আরেকটু আগাই। হ্যাঁ, এবার একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে ডিউ 09-10 এই সালে আসছে। এটা বলছে কি আমাদেরকে, 5 মিটার দীর্ঘ একটা তারের নিচের প্রান্তে 10 কেজি ভর ঝুলালাম। হ্যাঁ, 5 মিটার দীর্ঘ একটা তার আছে, সেই তারের নিচে কি করলাম? এই যে মনে করেন তারের নিচে হচ্ছে 10 কেজির একটা ভর ঝুলাইছি। ঠিক আছে, ভর ঝুলাইলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়? দৈর্ঘ্য বৃদ্ধি পায় 5 মিলিমিটার। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়? 5 মিলিমিটার। ঠিক আছে, তারপরে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 10 মিলিমিটার স্কোয়ার হয়, ইয়ং এর গুণাঙ্ক কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি? 10 মিলিমিটার স্কোয়ার, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কিন্তু এ দেওয়া আছে। ঠিক আছে, এটা হলে আপনার ইয়ংস মডুলাস কত বা ইয়ং এর গুণাঙ্ক কত এটা জানতে পেরেছে, যেখানে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। করেন সবাই করেন। ইয়াং এর সূত্র তো জানেন আশা করি। ইয়াং এর সূত্র কি? ইয়াং এর সূত্র মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। তো দৈর্ঘ্যের পরিবর্তন কি? আমরা সূত্র মুখস্থ করবো না, মনে রাখবো। দেখেন কেমনে, পীড়ন মানে কি? পীড়ন বাই বিকৃতি না, মানে এই যে গুণাঙ্কটা পীড়ন বাই বিকৃতি। তো হচ্ছে কি পীড়ন কি? F/A, আর বিকৃতি কি? L/L। যেখানে এই এলটা কি নির্দেশ করে? দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন সেটা নির্দেশ করে। এখানে সব ডেটা দেওয়া আছে, আমাকে অঙ্কটা করে দেন। ঠিক আছে, এই এফটা কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে? কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে? ওজনের পরিমাণ। তার মানে হচ্ছে 10 ইন্টু F ইকুয়াল টু কি mg। তার মানে 10 ইন্টু আপনার জি এর মান কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। 9.8 যারা ধরবেন সবাই ভুল। ঠিক আছে,
তারপরে এল কি, এল হচ্ছে আদি দৈর্ঘ্য কতটুকু 5 মিটার দেওয়াই আছে, ঠিক আছে। এ কি, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিসে দেওয়া আছে, মিলিমিটার স্কোয়ারে দেওয়া আছে, এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে, ঠিক আছে। মিটার স্কোয়ারে নিয়ে এর মানটা বসাবেন। তারপরে যে আপনার এল, এল কি দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন মানে কি, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে বা কতটুকু হ্রাস হয়েছে, আপনাকে দৈর্ঘ্য পরিবর্তন ডাইরেক্ট দেওয়া আছে কতটুকু 5 মিলিমিটার, এটাকে কিসে নেবেন, মিটার এককে নেবেন। তারপরে যা আসে বসায় দিবেন, ক্যালকুলেশন ঠিক থাকলে অঙ্ক হয়ে যাবে এবং ডিউর একটা প্রশ্নে মার্ক পেয়ে যাবেন, ঠিক আছে। দেখি সবাই করছেন কিনা। হ্যাঁ 10,000 প্যাসকেল, বাহ অনেকেই তো চান্স পেয়ে গেছে দেখতেছি, ভেরি গুড। এটা কি করতে পারছেন, ডিউ 0910, এটা কি করতে পারছেন সবাই, দ্রুত দ্রুত আবার বলেন ভাই। ম্যাথটা হচ্ছে 5 মিটার দীর্ঘ একটা তার আছে, সেই তারের নিচে আমি 10 কেজি ভর ঝুলাইছি, এর ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 5 মিলিমিটার, ঠিক আছে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 10 মিলিমিটার স্কোয়ার হয় তাহলে ইয়ং এর গুণাঙ্ক কত, যেখানে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। কুইক সবাই করে ফেলেন। দেখি কার কত আসছে। ভাইয়া কোশ্চেন লিখে দিলে ভালো হয়, একবার বললে অনেক সময় বোঝা যায় না। আচ্ছা ভাই নেক্সট কোশ্চেন লিখবো, এই কোশ্চেন আবার বলি। 5 মিটার দীর্ঘ একটা তার আছে, সেই তারের নিচে আমি কি 10 কেজি ভরের ওজন ঝুলাইছি, যার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 5 মিলিমিটার এবং এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 10 মিলিমিটার স্কোয়ার। তো ইয়াং এর গুণাঙ্ক কত হবে যখন জি এর মান কত 10, ঠিক আছে। দ্রুত আমাকে একটু জানান। কোথায় 1 × 10 ইনভার্স 5 হবে, ভাই বুঝি নাই, আবার বলি সবাই ঠান্ডা মাথায় দেখেন। 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা তার আছে, এই যে তারটা দৈর্ঘ্য কত 5 মিটার। তারটার নিচে কি করছি 10 কেজি একটা ওজন ঝুলাইছি, তো ওজন ঝুলাইলে ওজনের কারণে সে একটা বল লাভ করবে, যার কারণে সে একটু প্রসারিত হবে। তো তারটার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে 5 মিলিমিটার, ঠিক আছে। আবার তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত দেওয়া আছে 10 মিলিমিটার স্কোয়ার। এখন বলছে আপনাকে ইয়ং এর মডুলাস বের করতে, যেখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। তা ইয়ং এর গুণাঙ্ক কত, পীড়ন বাই বিকৃতি, তাহলে পীড়ন কত এফ বাই এ আর বিকৃতি কি এল বাই এল, মানে ডাইরেক্ট ভাই সূত্রটা এইভাবে লিখলাম। হ্যাঁ আপনারা তো জানেনই সূত্রটা কেমন। তো এফ ইকুয়াল টু কি এম জি ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু এল। তো এখন দেখেন আমার কি কি ডাটা আছে। এম এর মান কত, এম এর মান হচ্ছে 10 কেজি। জি এর মান কত, জি এর মান হচ্ছে 10 জানেন। এল কি, এল মান হচ্ছে আদি দৈর্ঘ্য কত 5 মিটার দেওয়া আছে, তার মানে উপরে সব জানি। নিচে দেখেন এর মান কত 10 মিলিমিটার স্কোয়ার ডাইরেক্ট দেওয়া আছে। তো এর মান 10 মিলিমিটার স্কোয়ার, এটাকে আমার কি কিসে নিতে হবে, মিটার স্কোয়ারে নিতে হবে। সবাই একক পরিবর্তন করে মিটার স্কোয়ারে নেবেন, এর মান বসাবেন, এর মানও জানি। তারপরে কি এল কি, এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে। দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি, দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি হয়েছে বা কতটুকু হ্রাস হয়েছে। আপনাকে কি দেওয়া আছে, দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি হয়েছে 5 মিলিমিটার দেওয়া আছে, এটাকে একক চেঞ্জ করতে হবে, একক চেঞ্জ করে মিটারে নিতে হবে, তাইলে হচ্ছে এটার মানও জানেন। তাহলে এখান থেকে যেই মানটা পাবেন সেটা হচ্ছে কি আপনার ইয়ং এর মডুলাস। ভালো কথা, ইয়ং এর মডুলাসের একক কি হবে, ইয়ং এর মডুলাসের একক কিন্তু হবে হচ্ছে আপনার নিউটন মিটার ইনভার্স 2। কারণ কি দেখেন, এই যে এটার একক কি মিটার, এটার একক মিটার, তো মিটার মিটার কাটা যাবে, থাকবে কি নিউটন মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ার কি ইয়ং এর মডুলাসের একক। আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্কটা, আশা করি ক্লিয়ার। অঙ্কটা ক্লিয়ার হইলে আমি নেক্সট ম্যাথে যাব। এই অঙ্কটার উত্তর হবে আপনার 10⁻10 প্যাসকেল, ঠিক আছে। 10⁻10 প্যাসকেল হবে এই অঙ্কটার উত্তর। আচ্ছা আমি করেই দিই, যেহেতু দেখি যে অনেকে ভুল করতেছেন, ঠিক আছে, ভুল করা যাবে না। হ্যাঁ আচ্ছা দেখি 5 মিটার, দেখেন এই জিনিসটা কিভাবে আসতেছে। দেখেন এম এর ভ্যালু কত 10, জি এর ভ্যালু কত 10, এল এর ভ্যালু কত 5, ঠিক আছে। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, 10 মিলিমিটার স্কোয়ার।
তো এখন দেখেন 10 ইন্টু মিলিমিটার যেহেতু, ঠিক আছে, মিলিমিটার থেকে মিটারে নিতে হলে কি 10 ইনভার্স 3 করতে হয় আর স্কোয়ার, ঠিক আছে। তো 10 মিলিমিটার স্কোয়ার, তো এটাকে আমি চেঞ্জ করলাম। আর কত এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 5 দেওয়া আছে, হ্যাঁ 5 ইন্টু কত 10 ইনভার্স 3 করলাম, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন এখানে কত আসতেছে 10 স্কোয়ার ইন্টু 5 ডিভাইডেড বাই এটা কত 10 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3, এরকমই তো নাকি? তাহলে জিনিসটা কি আসতেছে, উপরে গেলে কত দেখেন 10 স্কোয়ার ইন্টু 5 আর কত 10 ইনভার্স 5 আর হচ্ছে 10 ইনভার্স 3, তার মানে কি 10 ইনভার্স 8 ইন্টু কত 5, তো 5 5 কাটেন, তাহলে কত আসে 10 টু দি পাওয়ার 10 আসে, ঠিক আছে। এই 10 টু দি পাওয়ার 10ই হচ্ছে যে আপনার উত্তর। আর যেহেতু নিউটন মিটার স্কোয়ার, তার মানে এটা কি আসবে প্যাসকেলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন কি বলছি ভাইয়া, কিভাবে অঙ্কটা হয়েছে। দেখেন একটা জিনিস, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ক্যালকুলেশন অনেক আছে, কিন্তু উত্তরটা কেমনি হয়েছে মুখে মুখে কিন্তু হয়ে গেছে উত্তরটা, ঠিক আছে। সুতরাং উত্তরটা যদি আপনারা এক্স্যাক্টলি করতে পারেন তাহলে হচ্ছে আপনাকে ক্যালকুলেটর নিয়ে প্যারা খাইতে হবে না, অঙ্কের উত্তর এমনিতেই মিলে যাবে, ঠিক আছে। সবাই কি বুঝছেন কিনা জানান, একটা অঙ্কে তো অনেক সময় নিয়ে নিল, ঠিক আছে, হয়েছে আশা করি ইনশাআল্লাহ। তো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 0 নয় 1-0। দেখেন আজকে আমরা যা পড়ছি সেখান থেকে কিন্তু আমরা এটা শিখে ফেলছি কিভাবে এই অঙ্কটা করতে হয়। এখন মনে করেন আরেকটা টাইপের অঙ্ক করি, ঠিক আছে। 10 মিলিমিটার স্কোয়ার, এবার লিখবো প্রশ্নটা 10 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, কি বিশিষ্ট, প্রস্থচ্ছেদ বিশিষ্ট বিশিষ্ট কোন ইস্পাতের, কোন ইস্পাত তারের দৈর্ঘ্য 2% বৃদ্ধি করতে, 2% বৃদ্ধি করতে কত বল লাগবে, ঠিক আছে, কত বল লাগবে। যেখানে y এর মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। প্রশ্নটা কি 10 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, ঠিক আছে, প্রস্থচ্ছেদ এটা বিশিষ্ট লিখছি। তো কোনো ইস্পাত তারের দৈর্ঘ্য 2% বৃদ্ধি করতে কত বল লাগবে, যেখানে ইয়াংয়ের সূত্রটা কি, মানে ইয়াংয়ের মানটা কত, এটা ইয়াংস মডুলাসের মান হচ্ছে এটা। তো এখন একটা জিনিস দেখেন, ইয়াংস মডুলাস দেওয়া আছে, আচ্ছা এটাও কিন্তু আসছে কোথায়, রাজশাহী ইউনিভার্সিটি 0-9-1-0, ঠিক আছে, তো এটাও আসছে। আচ্ছা তো এখন দেখেন ইয়াংস মডুলাস দেওয়া আছে, আপনাকে বলছে কত বল লাগবে। তো ইয়াংস মডুলাসের মাধ্যমে আমরা কি জানি, সূত্র কি F/A ইন্টু L/L, এই তো সূত্র আমার। আর আমাকে বলছে কি বল কত লাগবে, তার মানে আমাকে এই F বের করতে বলছে, তার মানে কি YAL ডিভাইডেড বাই L, তাই না। তো এখন দেখেন আপনি কি কি জানেন, Y এর ভ্যালু জানেন, A এর ভ্যালু কত 10 মিলিমিটার স্কোয়ার, 10 মিলিমিটার স্কোয়ারকে 10 মিটার মানে মিটার স্কোয়ারে নেবেন, হ্যাঁ মিটার স্কোয়ারে নেবেন, একক পরিবর্তন করবেন, এসআই এককে নেবেন। তারপরে L/L মানে কি বিকৃতি, এই L মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন, আর L মানে কি আদি দৈর্ঘ্য। আপনাকে কি আদি দৈর্ঘ্য দেওয়া আছে, নাই। দৈর্ঘ্যের পরিবর্তন দেওয়া আছে, আছে। দেখেন দৈর্ঘ্যের পরিবর্তন না দিলেও দেখেন কি বলছে, দৈর্ঘ্য 2% বৃদ্ধি পাবে, ঠিক আছে। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে 2%, তার মানে বস্তুর দৈর্ঘ্য যদি 100 হয় তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত হবে 2 হবে, ঠিক আছে। দৈর্ঘ্য কতটুকু বাড়বে, 100-তে 2 বাড়বে, তাহলে 1-এ কত বাড়বে 2/100। অথবা আমি জিনিসটাকে ঘুরায় বলতে পারি, L এ বাড়বে কতটুকু, L পরিমাণ, এককে কতটুকু বাড়বে L/L পরিমাণ। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাকে এখানে কি দেওয়া আছে, L/L এর ভ্যালু দেওয়া আছে, এই যে দেখেন এটা আর এটা সেম জিনিস, তার মানে L/L ইকুয়াল টু কত 2/100, ঠিক আছে। দেখেন আপনাকে এই L/L এর ভ্যালু দেওয়া আছে, Y এর ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু 10 ইন্টু 10 ইনভার্স 3 স্কোয়ার ইন্টু হচ্ছে L/L এর মান কত 2/100। এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার বলের মান নিউটন। আমাকে বলের মানটা জানান, আশা করি সবাই অঙ্কটা বুঝছেন, কেউ না বুঝলে আমাকে জানাবেন। এই যে দেখেন একই অঙ্ক ঘুরায় ফিরায় দিতেছে, ঠিক আছে। আমার সাথে কি আছেন আপনারা, দ্রুত জানান। কোথায় কেউ কিছু বলে না কেন? সবাইকে হিসাব করতেছেন? আচ্ছা এই অঙ্কটা যদি করেন এটার মান আসবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন আসবে, ঠিক আছে।
এটার মান আসবে কত 4 × 10⁴ নিউটন আসবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, একজন করে ফেলছে খুব সুন্দরভাবে। তো ভাই আশা করি বুঝতে পারছেন যে কী টাইপের অঙ্কগুলো আসে এখান থেকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, আর এগুলো কিন্তু বোর্ড পরীক্ষাতেও আসে। ঠিক আছে, এগুলো কিন্তু নৈভিত্তিক করলাম, নৈভিত্তিক। হ্যাঁ এগুলো বড় অঙ্ক করেই নেই, আপনার বোর্ড পরীক্ষা এগুলো বড় অঙ্ক হিসেবে আসবে, আর অ্যাডমিশন পরীক্ষা এগুলো হচ্ছে নৈভিত্তিক হিসেবে আসবে। হ্যাঁ তো আসেন এখন আমরা আরেকটু ডিপে যাই। ঠিক আছে, আরেকটু ডিপে যাই কেমন দেখেন, দুটি তারের দৈর্ঘ্য সমান, দুইটা তার আছে, দুটি তারের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, দুটি তারের দৈর্ঘ্য সমান। তো বলছে কিন্তু ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার ও 6 মিলিমিটার, কিন্তু ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার ও 6 মিলিমিটার। ঠিক আছে, তারপরে বলছে তার দুটোকে সমান বলে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ হয়। তার দুটাকে কি, তার দুটিকে সমান বলে টানলে, তার দুটিকে সমান বলে টানলে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে, আচ্ছা প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে দ্বিতীয়টার 3 গুণ হয়। প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ হয়। কত গুণ? 3 গুণ হয়। ঠিক আছে, তারপর বলছে তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, তার দুটির মধ্যে মানে তার দুইটার মধ্যে কোনটা স্থিতিস্থাপক, ঠিক আছে। তারপরে দিয়ে বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত ব্যক্ত করো। ঠিক আছে, তো এখন আপনারা আমাকে বলেন তো কে কি বুঝলেন কে কি বুঝেন নাই আমাকে বলেন। প্রথম কথা দেখেন, দুইটা তারের কি বলছে, দৈর্ঘ্য সমান, দুইটা তারের কি সমান, দৈর্ঘ্য সমান। হ্যাঁ, তারপরে বলছে কিন্তু ব্যাস যথাক্রমে 3 মিলিমিটার আর 6 মিলিমিটার, তার মানে R1 এর ভ্যালু দেওয়া আছে 3 × 10⁻³ মিটার, আর R2 এর ভ্যালু দেওয়া আছে 6 × 10⁻³ মিটার। ঠিক আছে, তো তার দুটি সমান বলে টানলে, তার দুটার মধ্যে যে বলটা দিছি সেই বলের মানটা কি দুইটার ক্ষেত্রেই কি সমান। ঠিক আছে, তাদের আদি দৈর্ঘ্য দুইটার ক্ষেত্রেই কি সমান। তারপর বলছে যে প্রথম তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তো প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি ধরেন L1, আর দ্বিতীয় তারের 3 গুণ হবে। ঠিক আছে, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের 3 গুণ হবে। তো মনে করেন প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি L2, তাহলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি কি 3 × L2 হবে। আশা করি সম্পর্কটা বুঝতে পারছেন যে দুইটারই দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নিলাম, তার প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার কত 3 গুণ। ঠিক আছে, আচ্ছা তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক হয় গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। ঠিক আছে, এখন প্রথম কথা হচ্ছে স্থিতিস্থাপকতা মানে কি। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে যে সে কি মানে কোনটা হচ্ছে বেশি পরিমাণ বল সহ্য করতে পারবে, তার দুইটার মধ্যে কোনটা বেশি পরিমাণ বল সহ্য করতে পারবে। ঠিক আছে, কারণ কি বেশি পরিমাণ বল যে বেশি সহ্য করতে পারবে তার সহ্য সীমা বেশি, তার স্থিতিস্থাপকতা বেশি। ঠিক আছে, তো আমার এটা বের করতে হবে। তো এটা যেহেতু দৈর্ঘ্যের ক্ষেত্রে, তার মানে হচ্ছে কি আমার কোন দিকে যেতে হবে, আমাকে যেতে হবে ইয়াংস মডুলাসে। ঠিক আছে, স্থিতিস্থাপকতা আমরা কিভাবে বের করতে পারি, ইয়াং এর গুণাঙ্ক থেকে। ঠিক আছে, যার ইয়াং এর গুণাঙ্কের মান বেশি, যার ইয়াং এর গুণাঙ্কের মান বেশি সে কি বেশি স্থিতিস্থাপক, যার ইয়াং এর গুণাঙ্কের মান বেশি সে কি বেশি স্থিতিস্থাপক। এটা সবসময় মনে রাখবেন। ঠিক আছে, তাইলে আপনার ইয়াংস মডুলাসের ক্ষেত্রে যদি আমি যাই এখন, ঠিক আছে, তা আমরা এটা কিভাবে করতে পারি, দুইটা তারের ক্ষেত্রে তো দুইটা ইয়াংসের মডুলাস পাবো এখানে, তাই না। তো এখন দেখেন, তো প্রথমটার বেলায় ইয়াং এর মডুলাস যদি আমি বের করি সেটা কি দাঁড়াবে, F/A ইন্টু প্রথমটার ক্ষেত্রে কি ছিল L1, আচ্ছা এটা বড় L ডিভাইডেড বাই L1। ঠিক আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি ছিল Y2 ইকুয়াল টু কত F × L, কারণ বল আর হচ্ছে আদি দৈর্ঘ্য সেম। ঠিক আছে, আচ্ছা আর এ কি সেম হবে কিনা দুইটার ক্ষেত্রে, এ কিন্তু সেম হবে না, এ একটা ক্ষেত্রে A1 একটা ক্ষেত্রে কি A2 L2, এই হচ্ছে দুইটা আমার ঘটনা দাঁড়াইলো। ঠিক আছে, তো দুইটা যদি আমার ঘটনা দাঁড়ায়, দুইটা কিন্তু আবার তার। হ্যাঁ, তার মানে A1 এর মান কত হবে, A1 এর মান হবে πr1²। কারণ কি তারকে যদি আমরা জুম করি, তারের ক্ষেত্রে আমরা কি দেখি, তারের ক্ষেত্রে আমরা দেখি যে এই সেটটা কি বৃত্তাকার, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি πr²। ঠিক আছে, তারের পৃষ্ঠের ক্ষেত্রফল কি πr², এটুর ক্ষেত্রে কি হবে πr2² হবে। ঠিক আছে, তো এখন ধরেন আমি দুইটাকে হচ্ছে ভাগ করি, y1/y2 করি, তাহলে কি আসবে FL/A1 × L1 ইন্টু A2 × L2 ডিভাইডেড বাই FL। এটা কাটা গেল। তাহলে এখন দেখেন আপনার A2 মান কত, A2 মান হচ্ছে π×r2² ইন্টু L2। ঠিক আছে, ডিভাইডেড বাই A1 এর মান কত π × r1² ইন্টু কত
দেখেন L1 না, L1 মানে কত, L1 মানে কিন্তু 3L2, ঠিক আছে। এই যে দেখেন L2 কাটা, পাই পাই কাটা, তো আপনাদের কি দাঁড়াইলো R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার ইন্টু কত 1/3। তো R1, আচ্ছা আসসালামু আলাইকুম। ভাইয়ার ক্লাসের মাঝখানে হচ্ছে কারেন্ট চলে গেছিলো, যে কারণে দেখা গেছে যে অঙ্কটা করাচ্ছিলাম সেই অঙ্কটা শেষ করতে পারিনি, এবং আরও অনেক অঙ্ক করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। তো আপনাদেরকে আমি অঙ্কটা দেখাই দিচ্ছি। অঙ্কটা ছিল হচ্ছে বুয়েট 18-19 ব্যাচের যে অ্যাডমিশন প্রশ্ন সেটা। তো আপনারা আশা করি পুরো জিনিসটা ধরতে পারছিলেন। হ্যাঁ, শেষে দিয়ে আমাদের যেটা বাকি ছিল, যে মনে করেন আমার ইয়াংয়ের মডুলাস দুইটা আসবে, তো দুইটাকে আমি কি করলাম, তুলনা করলাম। হ্যাঁ, তুলনা করে আপনার যখন সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করবেন, তখন দেখবেন যে এরকম আপনার কত আসতেছে 4/3 আসতেছে। হ্যাঁ, আমি করে দেখলাম একটু আগে। তার মানে y1:y2 = কত 4:3। যেহেতু অনুপাতের হারেই দেখা যাচ্ছে যে এটার মানটা কি বেশি হবে, বা এটার ইয়াংয়ের মডুলাসটা y2 এর তুলনায় কি হবে, বেশি হবে। আর আমরা কি জানি যে ইয়াংয়ের মডুলাসটা কি নির্দেশ করে, ইয়াংয়ের মডুলাসটা নির্দেশ করে হচ্ছে y = কি পীড়ন বাই বিকৃতি না, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। তার মানে এই বস্তুটা হচ্ছে মানে y1, যে সে হচ্ছে অধিক পরিমাণ পীড়ন দিবে, ঠিক আছে। অধিক পরিমাণ পীড়ন দিবে মানে কি, পীড়ন মানে কি, একক ক্ষেত্রফলে বাধাদানকারী বলের যে মান সেটা, ঠিক আছে। তো একক ক্ষেত্রফলে প্রযুক্ত বাধাদানকারী বল যার বেশি হবে, তার মানে হচ্ছে কি, যে বেশি বাধাদানকারী বল দিতে পারবে সে হচ্ছে যে সাম্যাবস্থায় ফিরে যেতে পারবে বেশি পরিমাণে, ঠিক আছে। আর যারা সাম্যাবস্থায় ফিরে যেতে পারবে তারাই তো স্থিতিস্থাপক। তার মানে হচ্ছে কি, যেহেতু y1 এর মান বেশি, সেহেতু হচ্ছে y1 এর পীড়ন বেশি বা বাধাদানকারী বলের মান বেশি, যার বাধাদানকারী বলের মান বেশি সে বেশি স্থিতিস্থাপক। তার মানে y1 y2 তুলনায় বেশি স্থিতিস্থাপক। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। আচ্ছা, তো এখন যেটা দেখব, আমার হচ্ছে যে আজকে আপনাদেরকে আরও কিছু অঙ্ক করানোর ইচ্ছা ছিল, তো আমি সেগুলো SW দিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম প্রশ্নটা আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তারের ব্যাস হচ্ছে 0.002 মিটার এবং অসহ পীড়ন হচ্ছে 6 × 10⁷ নিউটন পার মিটার স্কোয়ার। তো এখন জিজ্ঞেস করছে আপনাকে যে এর অসহ ওজন কত করবেন, এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ যদি ক্লাসটা বুঝে থাকেন। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ইস্পাত তার আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 10 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটা তার আছে, সেই তারকে 100 নিউটন বল দ্বারা টানা হলো, তো তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটার মান কত, ঠিক আছে। 4 নম্বরে বলছে যে তারের উপাদানের ইয়াংয়ের যে গুণাঙ্ক সেটা হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 15% বৃদ্ধি করতে হলে এখানে প্রযুক্ত পীড়নটা কত হবে সেটা জানতে চাইছে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা হচ্ছে তারের বিকৃতি 1/1000 বা 1/1000 অপেক্ষা বেশি হলে এর স্থিতিস্থাপকতার সীমাটা অতিক্রম করবে, ঠিক আছে। তো তারের ব্যাস যদি 1 মিলিমিটার এবং হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্ক যদি 20 × 10⁻10 হয়, তাহলে স্থায়ী বিকৃতি না ঘটিয়ে সর্বোচ্চ কত ভর ঝোলানো যাবে, ঠিক আছে। তারপরের প্রশ্নটা হচ্ছে তারের দৈর্ঘ্য 3 মিটার, ভর 20 গ্রাম। এখন যদি 50 নিউটন টানে বা 50 নিউটন বলে একটা বল প্রয়োগ করি, তাহলে হচ্ছে এর দৈর্ঘ্য কতটুকু বাড়বে, 1 মিলিমিটার বাড়বে। এখন তারের ঘনত্ব দেওয়া আছে 7.5 × 10⁻³ কেজি পার মিটার কিউব। এখন বলছে যে তারের ইয়াংয়ের গুণাঙ্কটা কত, ঠিক আছে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। এবং লাস্টের প্রশ্নটা হচ্ছে 0.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তারে 25 কেজি ভর ঝুলালে দৈর্ঘ্য 1 মিটার বেড়ে 1.02 হলো, তো এটার বিকৃতি কত, ঠিক আছে। তো এই সবগুলো অঙ্ক আপনারা পারবেন যদি আপনারা বিকৃতি, পীড়ন এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়। জাস্ট একটু চিন্তা করবেন, অঙ্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। তো ইনশাল্লাহ যদি ম্যাথগুলো আপনারা হচ্ছে করে পুরো ক্লাস নোটটা প্রেজেন্ট করবেন এবং ম্যাথগুলো করবেন, ভাইয়া ইনশাল্লাহ মিলাই দিব, কোনো সমস্যা নাই। আর হচ্ছে যাদের নিউটনীয় বলবিদ্যায় সমস্যা আছে আপনাদের ওই অঙ্কগুলো নিয়ে এবং হচ্ছে আরও কিছু এক্সট্রা অঙ্ক নিয়ে ভাইয়া ইনশাল্লাহ একটা এক্সট্রা ক্লাস নিব নিউটনীয় বলবিদ্যার ম্যাথের উপর। আপনারা বইটা ভালো করে শেষ করবেন, ঠিক আছে। আর হচ্ছে আজকের এই টপিক
বই দেখে ভালো করে বুঝে বুঝে পড়বেন এবং হচ্ছে ভাইয়া জানি যে কোন কোন টপিকগুলো আমি স্কিপ করছি, সেগুলো আমি ইচ্ছা করে স্কিপ করছি, সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, এটা নিয়ে আপনাদের সমস্যা নাই। আপনারা এই ম্যাথগুলো করে আমাকে জানাবেন এবং কোনোটা যদি না বুঝেন বা না পারেন সেটাও আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ম্যাথ করব, বিভিন্ন মানে ভাইয়া তো আজকে প্যাটার্ন চেঞ্জ করছি ক্লাসে, দেখছেন হয়তো বা যে আমি তাড়াতাড়ি থিওরিগুলো পড়ায় আমি ওই থিওরি রিলেটেড ম্যাথগুলো এখন সাথে সাথে করায় দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এটা আপনাদের কাছে কেমন লাগে বা এটা কি ভালো হয় কিনা আমাকে জানাবেন অবশ্যই। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং হচ্ছে যে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসের রুটিনটা আমি দিয়ে দিব, যত দ্রুত সম্ভব দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।